হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই অনলাইন ই লার্নিং প্ল্যাটফর্ম। আমি তোমাদের সাথে আবারও চলে এসেছি সুমিত স্যার। আমাদের আবার সেই আগের দিন আমরা যে ক্লাসটা করেছিলাম WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস এক্সাম রিক্রুটমেন্ট এক্সামের 2015-এ যে লাস্ট এক্সামটা হয়েছিল তার PYQ অ্যানালিসিসে। তো জাস্ট আমরা একটু ওয়েট করে যাচ্ছি, দেখবো আমরা কজন আস্তে আস্তে জয়েন করছে লোকজন। বেশ বেশ, তোমরা সবাই আস্তে আস্তে জয়েন করে যাও। তার ফাঁকে দু একটা কথা একটু বলে দিই যে তোমরা যারা আমাদের আগের সেশনটা দেখেছো, আই মিন আগের উইকের সেশনটা যেটা দেখেছো, সেখানে মানে গত বুধবার মোস্ট প্রবাবলি, তো সেইখানে আমি করেছিলাম 2015-এর যে PYQটা তার একটা পার্ট 1 টু কোয়েশ্চেন নাম্বার 50। এটা পার্ট 1টা আমরা ডিসকাস করেছিলাম, কারণ একটা ক্লাসে তো পুরোটা ডিসকাস করার পসিবল নয়, সেই কারণে আমরা এটাকে ডিসকাস করেছিলাম পার্টে করে। তো ফার্স্ট পার্টে আমরা ডিসকাস করেছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, ভোকাবুলারি, মোস্টলি ভোকাবুলারি পোর্শন, আর লিটারেচারের একটা দুটো কোয়েশ্চেন সেখানে ছিল, তো সেই পোর্শনটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। ওকে, তো আজকে আমরা মুভ অন করেছি আমাদের PYQ অ্যানালিসিসের সেকেন্ড পার্টে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা স্লাইডটা নিয়ে এসেছি, ক্লাস পার্ট 2। আমরা শুরু করব আমাদের আজকের অ্যানালিসিস। ওকে, বেশ, তোমরা সবাই জয়েন করে যাও ধীরে ধীরে। তার ফাঁকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা জানতেই পেরে গেছো অলরেডি পিএসসি তার কিন্তু এক্সাম ক্যালেন্ডার বের করে দিয়েছে অলরেডি, এবং শুধু ইংলিশ বলে নয়, শুধু অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট বলে নয়, সমস্ত পরীক্ষা, আপকামিং সমস্ত পরীক্ষার এক্সাম ডেটস কিন্তু অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু পিএসসির বলতে পারো একটা গ্রাউন্ড ব্রেকিং একটা মুভ। তো এই সুযোগটাকে হাতছাড়া না করতে চাইলে তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। আর যারা ভাবছো যে অ্যাসিস্ট্যান্ট টিচার বা অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস তোমরা হতে চলেছো ইন ফিউচার, তাদের জন্য তো বিএসএসসিআই নিয়েই এসেছে কোর্স। পরীক্ষাও জানো তোমরা অলরেডি 14 সেপ্টেম্বর, ডেটও কিন্তু অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে। তো সেই ব্যাচের কিন্তু আমাদের অলরেডি একটা ব্যাচ ফুলফিলড হয়ে গেছে এবং সেকেন্ড ব্যাচে কিন্তু অলরেডি ভর্তি চলছে। যেই ব্যাচে সমস্ত আমাদের ভালো ভালো টিচার্সরা, ইনস্টিটিউটের সমস্ত ভালো ভালো টিচার্সরা, তারা কিন্তু তোমাদেরকে ধরে ধরে একদম সিলেবাস ধরে 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 কিন্তু ক্লাসগুলো করাবে। আই থিঙ্ক তোমরা সিলেবাসও পেয়ে গেছো, কারণ আমাদের এই যে সাবজেক্ট স্পেসিফিক যে গ্রুপসগুলো রয়েছে, যারা তোমরা ইন্টারেস্টেড অলরেডি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে গেছো, সেই গ্রুপে কিন্তু আমাদের পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এক্সামিনেশনের সিলেবাসটাও কিন্তু অলরেডি আপলোডেড হয়ে গেছে। তো সেই সিলেবাস দেখেই আমরা ক্লাস শুরু করব আমাদের অনলাইন ব্যাচগুলোতে। এরপরে যদি কখনো সিলেবাস কিছু চেঞ্জেস আসে বা কিছু অ্যাড অন করে ওরা বা কিছু রিমুভ করে, আমরা সেই মতো নিজেদেরকে অ্যাডাপ্ট করে নেব। ওকে, বাকি সমস্ত গাইডেন্স তো আমরা প্রোভাইড করবই। তো চলো আজকে আর দেরি না করে আমরা শুরু করব আজকে আমাদের সেকেন্ড সেশন। আচ্ছা, তার আগে একটুখানি বলে নিই যে আমাদের আগের দিন আমি যে সেশনটা করেছিলাম, ওখানে একটা কোয়েশ্চেনে তোমাদের অনেকের ডাউটস ছিল। ঠিক আছে, যেই কোয়েশ্চেনটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেনটা, একটু লাস্টের দিকে মোস্ট প্রবাবলি, দ্যাট ইজ হু ওয়াজ ফ্র্যাঙ্কেনস্টাইন ইন মেরি শেলিজ নভেল। এই কোয়েশ্চেনটা নিয়ে তোমাদের অনেকের একটু ডাউট ছিল। কেউ কেউ তোমরা বলছো যে এটা মনস্টার হবে আনসার, কেউ কেউ বলছো যে এটা সায়েন্টিস্ট হবে, তাই তো? তোমরা দুজনেই কিন্তু সামওয়াট কারেক্ট। এবার এখানে আমাকে একটু এক্সপ্লেন করতে দাও। সেটা হচ্ছে যে দেখো, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ফ্র্যাঙ্কেনস্টাইন নভেলটাতে যে সায়েন্টিস্ট ছিলেন তার নাম ছিল হচ্ছে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন, তাই তো? এটা একদম কারেক্ট। এবার ফ্র্যাঙ্কেনস্টাইন যে মনস্টারটাকে বানিয়েছিল, সেই মনস্টারের কিন্তু আলাদা করে কোনো স্পেসিফিক নেম দেওয়া হয়নি। সেটাকে আমরা কমনলি ক্রিচার বলে চিনি, অথবা ফ্র্যাঙ্কেনস্টাইনস মনস্টার বলে আমরা কিন্তু সেটাকে চিনে থাকি। ঠিক আছে, তো সুতরাং এই কোয়েশ্চেনটা বলতে পারো মানে এটা সত্যি মানে একটুখানি প্রবলেম্যাটিক কোয়েশ্চেন তো বটেই। পিএসসি কিন্তু এরকম প্রচুর কোয়েশ্চেন, প্রচুর না হলেও মানে প্রচুর এক্সামে কিন্তু এরকম করে। ঠিক আছে, তোমরা যারা WBCS দাও বা অন্যান্য অনেক পরীক্ষা দাও, তো কিছু কিন্তু এরকম একটা দুটো কোয়েশ্চেন্স তোমরা এক্সামেও পাবে, যেটা হচ্ছে খুব ট্রিকি কোয়েশ্চেন্স। এখন এই 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 আনসারটা কি হতে পারে, তো সেটার একটা প্রপার একটা কনক্লুশনে আমরা আসতে পারতাম যদি আমাদের কাছে 2015-এর আনসার কিটা থাকতো। তো আনফর্চুনেটলি আনসার কিটা আমরা পাইনি, তো সেই জন্য বুঝতে পারবো না আমরা প্রপারলি পিএসসি কোন আনসারটাকে চুজ করেছিল। বাট স্টিল তোমরা এটা অ্যাকচুয়ালি আমিও এখানে তোমাদের মনস্টারই বলেছি,
এবার দেখো এখানে কোয়েশ্চেনটার মধ্যেই একটু কিন্তু প্রবলেম্যাটিক রয়েছে। তো আমার যেটা পার্টিকুলারলি মনে হয় সেটা হচ্ছে কোয়েশ্চেনে কিন্তু কোথাও ছিল না যে মানে হু ওয়াজ মিস্টার ফ্র্যাঙ্কেনস্টাইন ইন ফ্র্যাঙ্কেনস্টাইন নভেল, বা ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন বা ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন, এরকম কিন্তু কিছু ছিল না। ওকে, তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে মনস্টার করিয়েছিলাম, বাট যারা সায়েন্টিস্ট করছো তাদেরও আমি ভুল বলতে পারি না। তো এই জাতীয় কোয়েশ্চেন্সগুলো একটুখানি ওই আনসার কির ওপরই ভরসা করে থাকতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, এরকম কিন্তু একটা দুটো কোয়েশ্চেন আমাদের এক্সামে আসবে, এটা ধরে নিয়েই চলতে পারো। তো এই জায়গাগুলোতে একটুখানি কিন্তু ডাইনামিক হয়ে যায় পার্টটা, সেটা আমাদের হাতে থাকে না। ঠিক আছে, বেশ, চলো, আশা করি তোমাদের ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি। এবার চলো আমরা আজকের ক্লাসটা শুরু করব। দেখো আজকের ক্লাসে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, মানে আমরা আগের দিন কোয়েশ্চেন নাম্বার 50 অবধি করেছিলাম, তারপর আমরা আজকে চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 51 থেকে। নাও 51-এ কি বলছে, মাই সাবজেক্ট, এবার এখান থেকে কিন্তু পুরোটা আমাদের লিটারেচার শুরু হচ্ছে, আচ্ছা আচ্ছা, রিক্তা পাত্র জয়েন করেছো, ভেরি গুড। আমরা দেখে নিই কোয়েশ্চেনটা। রিক্তা পাত্র বলছে 51B, বেশ, মাই সাবজেক্ট ইজ ওয়ার অ্যান্ড দ্য পিটি অফ ওয়ার, হু ইজ দ্য রাইটার অফ দিস ফেমাস লাইন? অপশন এ সিগফ্রিড সেশন, অপশন বি উইলফ্রেড আওয়েন, অপশন সি রিউপার্ট ব্রোক, অপশন ডি আইজ্যাক রোজেনবার্গ। একদম সঠিক বলছো। আমাদের আনসার, কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, উইলফ্রেড আওয়েন। ঠিক আছে, উইলফ্রেড আওয়েন সম্বন্ধে একদম একদম কুমারদীপ ঠিক বলছো, একদম ভেরি গুড মলিনা দোলাইভ, একদম ভেরি গুড। আচ্ছা, তাহলে এই কোয়েশ্চেনটাকে রিলেট করে আমি দু একটা ছোট ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে যে তোমরা আই থিঙ্ক জানো, বা অনেকে হয়তো জানো না, সেটা হচ্ছে যে এই যে পার্টিকুলার লাইনটা, এইটার কন্টিনিউয়েশনটা হচ্ছে এরকম যে মাই সাবজেক্ট ইজ ওয়ার অ্যান্ড দ্য পিটি অফ ওয়ার অ্যান্ড দ্য পোয়েট্রি ইজ ইন দ্য পিটি। ঠিক আছে, এইখানে আনসারটা শেষ হচ্ছে, মানে পুরো কোটেশনটা শেষ হচ্ছে। এবার উইলফ্রেড আওয়েন সম্বন্ধে তো তোমরা নিশ্চয়ই জানো, উইলফ্রেড আওয়েনকে বলা হয় একজন ওয়ার পোয়েট। ঠিক আছে, এবং এটা তো তোমরা জানোই। আর একটা যেটা ইনফরমেশন তোমাদের জানতে হবে সেটা হচ্ছে উইলফ্রেড আওয়েনের ফার্স্ট কালেকশন অফ পোয়েমস যেটা পাবলিশড হয়েছিল, সেই পোয়েমসের মানে সেই পাবলিকেশন বা সেই অ্যান্থোলজিটার কিন্তু ইন্ট্রোডাকশনটা যেটা লিখেছিলেন উইলফ্রেড আওয়েন, সেইখানেই কিন্তু এই পার্টিকুলার কোটেশনটা রয়েছে, সেখান থেকেই এটা নেওয়া হয়েছে, মাই সাবজেক্ট ইজ ওয়ার অ্যান্ড দ্য পিটি অফ ওয়ার অ্যান্ড দ্য পোয়েট্রি ইজ ইন দ্য পিটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের। আচ্ছা, প্রতিমা গুড আফটারনুন, সবাইকে গুড আফটারনুন, একদম ঠিক আছে। আচ্ছা, আমরা এখনো খুব বেশি দূর এগোইনি, আমরা জাস্ট এই ফার্স্ট কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, বেশ, তোমরা একটু দেখে নাও, আমি সরে যাচ্ছি। চল, ঠিক আছে, বেশ, একদম। চলো তাহলে এবার আই থিঙ্ক এই ফার্স্ট কোয়েশ্চেনটা সবার ক্লিয়ার হয়েছে। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করব। দেখো নেক্সট কোয়েশ্চেনটা বলছে 52, হু অ্যামং দ্য ফলোইং ডিড নট বিলং টু দ্য প্রি-র্যাফায়েলাইট ব্রাদারহুড? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রি-র্যাফায়েলাইট ব্রাদারহুড থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু আসে। সুনন্দা গুড আফটারনুন সুনন্দা। দেখো অপশন এ অ্যালজার্নন চার্লস সুইনবার্ন, অপশন বি জেরার্ড ম্যানলি হপকিন্স, মানে যাকে আমরা পপুলারলি চিনি জিএম হপকিন্স বলে, অপশন সি জন মিলেইস, এন্ড অপশন ডি উইলিয়াম হলম্যান হান্ট। বলো, হোয়াট উইল বি দ্য আনসার? বলো, হোয়াট উইল বি দ্য আনসার? এই তো আনসার আসছে, বেশ বেশ, একদম কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে আমাদের অপশন বি, জেরার্ড ম্যানলি হপকিন্স। ঠিক আছে, আনসার কিন্তু হয়ে যাবে জিএম হপকিন্স। ওকে, আচ্ছা, প্রি-র্যাফায়েলাইট ব্রাদারহুড, এই যে আমরা জানি যে প্রি-র্যাফায়েলাইট ব্রাদারহুড হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান এজের একটা আর্ট অ্যান্ড মানে মূলত এটা ছিল একটা পেইন্টার্সদের মুভমেন্ট। পরে যদিও এখানে বিভিন্ন পোয়েটসরাও এখানে জয়েন করেছিল, ফর এক্সাম্পল অ্যালজার্নন চার্লস সুইনবার্নই ছিলেন একজন পোয়েট, বাট এটা ইনিশিয়েটেড কিন্তু হয়েছিল মোস্টলি পেইন্টারদের দ্বারা, তাই তো? এবং আমরা এটা সবাই জানি, এবং ভিক্টোরিয়ান যুগেরই একটা আমরা বলতে পারি একটা মানে
a group of artists and painters তারা এটাকে কিন্তু ইনিশিয়েট করেছিল। বাট which is more important, এটা কিন্তু দেখো এখন একটা ব্যাপার হচ্ছে যে এত বছর পর পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, আমাদেরকে কিন্তু we have to be prepared for the worst, ঠিক আছে, মানে এখন কিন্তু আর কোয়েশ্চেন ওই আগেকার দিনের SLST SSCর মতন কিন্তু আসবে না, ঠিক আছে, এখন কিন্তু একদম আমাদের নেট সেট লেভেলে কিন্তু আমাদের প্রিপারেশনটাকে নিয়ে যেতে হবে, এটা আমি আগের দিনও বলেছিলাম, ঠিক আছে। তো চলো আমরা এখান থেকে একটু জাস্ট জেনে নেব যে তোমরা একটু আমাকে বলতে পারবে যে প্রি র্যাফায়েলাইট ব্রাদারহুড এই যে একটা গ্রুপ অফ মানে আর্টিস্টস, এটা এস্টাবলিশড কবে হয়েছিল? এস্টাবলিশমেন্ট ইয়ারটা কেউ আমাকে বলতে পারবে? ঝটপট বলো। Pre-Raphaelite Brotherhood establishment year, বেশ আমি বলে দিচ্ছি, ইন দ্য ইয়ার 1848, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, 1848-এ কিন্তু আমাদের এস্টাবলিশড হয়েছিল, ঠিক আছে। এর ফাউন্ডার মেম্বার কারা ছিল? এর ফাউন্ডার মেম্বার কারা ছিল বলো বলো, এর ফাউন্ডার মেম্বার কারা ছিল? দেখো ফাউন্ডার মেম্বারের নামও কিন্তু এখানে দেওয়া রয়েছে, জন মিলেইস অ্যান্ড উইলিয়াম হোলম্যান হান্ট, ঠিক আছে, এরা কিন্তু হোলম্যান হান্ট এরা ছিল কিন্তু ফাউন্ডার মেম্বার, এরা কিন্তু ছিল ফাউন্ডার মেম্বার, ওকে, এই জন মিলেইস অ্যান্ড উইলিয়াম হোলম্যান হান্ট। এবং এদের সঙ্গে যদিও এরা ফাউন্ডার মেম্বার, বাট এদের সঙ্গে কিন্তু দান্তে গ্যাব্রিয়েল রসেটি, ক্রিশ্চিয়ান রসেটি এরাও কিন্তু ছিলেন, একদম না প্রথমে কিন্তু ফাউন্ডেড হয়েছিল হান্ট এবং মিলেইসের দ্বারা, এবং তাদের সঙ্গে ওরাও ছিলেন ডেফিনেটলি, দান্তে গ্যাব্রিয়েল রসেটি, ক্রিশ্চিয়ান রসেটি এরাও ছিলেন। পরবর্তীকালে মিলেইস অ্যান্ড হান্ট এরা কিন্তু মূলত পেইন্টার ছিলেন, ঠিক আছে, এবং পরবর্তীকালে অ্যালজার্নন চার্লস সুইনবার্ন ছিলেন কবি, তাদের সঙ্গেও পরে জয়েন করেছিলেন, ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার কি ক্লিয়ার না বলে দাও এই জায়গাটা, বলে দাও ক্লিয়ার কি ক্লিয়ার না। সরে যাব, আচ্ছা। Getting very much confused seeing these questions. Yes, the questions are definitely confusing. তোমরা এটা তো সবে শুরু করছো, তো আমি যখন একেবারে when I will move to the end part of this session, then you will get to know যে 2015-এর কোয়েশ্চেনটাই কি স্ট্যান্ডার্ডের ছিল, ঠিক আছে, এবং এই কারণেই কিন্তু তোমাদের প্রিপারেশনটা কেমন হবে এটা বোঝানোর জন্যই কিন্তু এই PYQ ক্লাসটা নিতে এসেছি, ঠিক আছে, কারণ PYQ ক্লাসটা দেখে নিলে আমরা বুঝে যাব যে কি কি ওয়েপন্স আমাদের দিকে আসতে পারে, তো সেই ওয়েপন্সকে আমাদের প্রোটেক্ট করার বা সেই ওয়েপন্সকে আমাদের ঠেকানোর কিন্তু অস্ত্রটা আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে ডেভেলপ করতে হবে, তাই আগে অস্ত্রগুলো সম্বন্ধে জেনে নাও, ঠিক আছে। হ্যাঁ একদম, আমি বলে দেবো, আমি সব বলে দেবো, আগে একটু এটা করি, বেশ। তো এই কারণেই আর যখনই কোয়েশ্চেন আনসার তোমরা সলভ করবে তখনই কিন্তু শুধুমাত্র জাস্ট এইখান থেকে আনসারটা GM হপকিন্স হবে, যারা যারা মোটামুটি গ্র্যাজুয়েশন মাস্টার্স করেছে এটা দেখেই বুঝতে পারবে, কিন্তু ইন ডেপথও কিন্তু অ্যানালাইজ করতে হবে, যেরকম আমি বললাম যে 1848 প্রি র্যাফায়েলাইট ব্রাদারহুড এস্টাবলিশমেন্ট ইয়ার, মোস্ট প্রবাবলি আমার এখন নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, সম্ভবত মিলেইস বা হান্ট কারোর একটা বাড়িতে ওরা একত্রে সবাই জড়ো হয়ে এই গ্রুপটা এস্টাবলিশ করেছিলেন, ঠিক আছে, চলো বেশ, ওটা দরকার নেই, দরকার নেই, জাস্ট এইটা জানলেই হবে, বেশ। এবং এর সঙ্গে ডেফিনেটলি ফাউন্ডার মেম্বার যারা বললাম রসেটি, ক্রিশ্চিয়ান রসেটি, দান্তে গ্যাব্রিয়েল রসেটি এরাও ছিলেন ডেফিনেটলি। নেক্সট কোয়েশ্চেন, চল, which among the following plays is not written by Bernard Shaw? An intelligent question indeed. Mrs. Warren's Profession, option B Lady Windermere's Fan, option C Saint John, option D John Bull's Other Island. Bolo, your time starts now. Answer these questions very carefully. Which of the following plays is not written by, এই নটটাকে কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, is not written by Bernard Shaw, is not written by Bernard Shaw, বলো, is not written by Bernard Shaw.
ভেরি গুড, ভেরি গুড। এর নামটা কি? ভেরি গুড, বেলার ক্লাব, ভেরি গুড, খুব ভালো, একদম ডেফিনেটলি। তো আনসার উইল বি লেডি উইন্ডারমেয়ার্স ফ্যান। এটা কিন্তু কোয়েশ্চেনটা ডেফিনেটলি ভালো, কিন্তু এটা কিন্তু ইজিও কোয়েশ্চেন ছিল, এটা ইনডেপথ কোয়েশ্চেন ডেফিনেটলি নয়। যারা ভিক্টোরিয়ান বা মডার্ন ড্রামা সম্বন্ধে একটু যাদের নলেজ আছে তারা কিন্তু জানতে এটা আনসারটা ইজিলি দিতে পারবে। লেডি উইন্ডারমেয়ার্স ফ্যান কার লেখা? দিস ইজ রিটেন বাই অস্কার ওয়াইল্ড and not by Shaw. Lady Windermere's Fan is written by Oscar Wilde, okay, and not by Shaw. But these other three plays all are written by G.B. Shaw. That means Mrs. Warren's Profession, St. John, John Bull's Other Island, all these three plays are written by G.B. Shaw. ঠিক ঠিক বলছি তো? একদম, Lady Windermere's Fan. এটা কিন্তু মনে রাখবে যে লেডি উইন্ডারমেয়ার্স ফ্যান লেখা হচ্ছে অস্কার ওয়াইল্ড, মানে তিনি অস্কার ওয়াইল্ড লিখছেন। আচ্ছা, এখানে যখন অস্কার ওয়াইল্ডের একটা প্রসঙ্গ এলো, আমি আরেকটা জাস্ট একটু অস্কার ওয়াইল্ড রিলেটেড একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে তোমরা কি মানে ক্যান ইউ টেল মি আ নেম বাই রিটন, ক্যান ইউ টেল মি দ্য নেম অফ অ্যানাদার প্লে রিটন বাই অস্কার ওয়াইল্ড এক্সেপ্ট লেডি উইন্ডারমেয়ার্স ফ্যান? Can you tell me the name of another play written by Oscar Wilde except Lady Windermere's Fan? একদম, ভেরি গুড, ভেরি গুড। এটা খুব ইজি কোয়েশ্চেন। দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, ইটস আ পপুলার প্লে, ইটস আ পপুলার প্লে, ওকে। চলো, ইটস আ পপুলার কমেডি প্লে অ্যাকচুয়ালি। চলো, আচ্ছা, ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট হলো। আচ্ছা, আরেকটা বলতে পারবে যে অস্কার ওয়াইল্ডের লেখা একটা খুব মানে ফেমাস একটা নভেল, what is its name? অস্কার ওয়াইল্ডের লেখা একটা ফেমাস নভেল। সুনন্দা, আমি বলে দেবো, একটু ওয়েট করো। বেলার ক্লাব আমি নভেল বলেছি, তুমি তো প্লে বলছো। নেম আদার ফেমাস নভেল রিটেন বাই অস্কার ওয়াইল্ড। এটাও কিন্তু নেট সেটে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অ্যান্ড ইটস আ ভেরি পপুলার নভেল ইনডিড, ওকে, বাই অস্কার ওয়াইল্ড। দ্য পিকচার অফ আ ডোরিয়ান গ্রে, এটা মাথায় রাখতে হবে, দ্য পিকচার অফ আ ডোরিয়ান গ্রে। আমি মানে এটা আমাদের কোয়েশ্চেনে ডেফিনেটলি নেই, বাট অস্কার ওয়াইল্ড যখন এলো তো অস্কার ওয়াইল্ডের সূত্র ধরেই আমরা এটা আলোচনা করলাম। দ্য পিকচার অফ আ ডোরিয়ান গ্রে, ওটা নভেল। তোমরা যেটা বলছো ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, ওই কোয়েশ্চেনটা আমি একটু আগেই করেছি যে নেম আদার very popular play written by Oscar Wilde except Lady Windermere's Fan. Then the answer will be the importance of being earnest. It's a popular comedy drama written by Oscar Wilde, okay. But except Lady Windermere's Fan and importance of being earnest, he also wrote a very popular novel, okay. কিছুটা গথিক, কিছুটা আবার অন্য এলিমেন্টসও রয়েছে সেই নভেলটার মধ্যে, সেটা হচ্ছে দ্য পিকচার অফ আ ডোরিয়ান গ্রে। ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ, পিকচার অফ আ ডোরিয়ান গ্রে। চলো এবার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটা দেখি। এটা তো খুবই ইজি প্রশ্ন, এটা তোমরা বলতেই পারবে। দ্য গড অফ স্মল থিংস ইজ এ নভেল বাই, চটপট উত্তর দাও, এটা আমি বলবো না, তোমরা উত্তর দাও, বলো বলো। দ্য গড অফ স্মল থিংস ইজ এ নভেল বাই, খুব মানে ভীষণ পপুলার কোয়েশ্চেন। যারা একটু মানে এইটা আনসার দেওয়ার জন্য লিটারেচার পড়তে হয় না, যারা একটু গল্পের বই টুই পড়ে তারাই বলতে পারবে। একদম অরুন্ধতী রয়, অরুন্ধতী রয়, একদম অরুন্ধতী রয়, ঠিক আছে। আচ্ছা, তোমরা বলতে পারবে ক্যান ইউ টেল মি অ্যানাদার পপুলার নভেল রিটেন বাই অরুন্ধতী রয়? ক্যান ইউ টেল মি অর ক্যান ইউ নেম মি এনি আদার পপুলার নভেল রিটেন বাই অরুন্ধতী রয় এক্সেপ্ট গড অফ দ্য স্মল থিংস? ডেফিনেটলি, ওটাও কিন্তু খুব বিখ্যাত একটা নভেল অরুন্ধতী রায়। সেটা নিয়ে আমি এটুকু হিন্ট দিচ্ছি, অনেক ফিল্ম অ্যাডাপ্টেশনসও হয়েছে। এটাও হতে পারে, এটাও হতে পারে, একদম। আমি যেটার কথা অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করছিলাম, মানে যেটা একদম তোমার গড অফ দ্য স্মল থিংস এর পরেই পপুলারিটিতে আসে, দ্যাট ইজ মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। ইট ইজ মিনিস্ট্রি অফ, দ্যাট ইজ মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। হ্যাঁ ডেফিনেটলি, আমি ইন্ডিয়ান থেকে কোয়েশ্চেন এসছে, ডেফিনেটলি আরও আছে ইন্ডিয়ান থেকে, আজকে আমাদের আরও কোয়েশ্চেন আছে, আমরা আসবো পরে।
মানে দেখতেই তো পাচ্ছ যে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের লেভেল। আমি পরে সিলেবাস ডিসকাশনটা তোমাদের জন্য করব আলাদা করে একটা ছোট ভিডিওতে, বাট ওটা এখানে আমি বলবো না কি কি সিলেবাস আছে না আছে হ্যানা ত্যানা, ওগুলো পরে একটা আলাদা ভিডিওতে করবো। জাস্ট এখানে একটু পিওয়াইকিউটা অ্যানালিসিস করে নিই। সব বলে দেবো শ্রেয়সী, সব বলে দেবো, ওই ভিডিওটাতে আমি সব ক্লিয়ার করে দেবো। ওটা একটা আলাদা, ওটা ইউটিউবেই দেবো, ইউটিউবের জন্য। ওটা আমি অ্যাকচুয়ালি করব হচ্ছে, মানে ভেবেছি করব আর কি, সেটা হচ্ছে WBSLST যে সিলেবাসটা ছিল এবং তার সঙ্গে পিএসসি WBPSCর সিলেবাসের যে মেজর ডিফারেন্সটা, ঠিক আছে, এবং আমরা কিভাবে এই দুটোর একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারি, ঠিক আছে। কারণ আমরা তো জানি যে শেলি কি বলেছেন, শেলির সেই কবিতা যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। তো সেই সূত্র ধরে আমরাও বলতে পারি যদি পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টারের নোটিফিকেশন আসে এবং এক্সাম ডেট অ্যানাউন্সড হয়, তাহলে এটা জেনে রেখো যে এসএলএসটি কিন্তু খুব বেশি দূরে নয়, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। তো ওই জন্যই আমি দুটোর সিলেবাস নিয়ে একটা কম্প্যারেটিভ স্টাডি করব ইউটিউবে, ওটা পরে বলে দেবো। আচ্ছা আচ্ছা, এই উপমন্যু চ্যাটার্জির একটা উপন্যাসের নাম বলতে পারবে, একটা নভেলের? দেখি তো তোমরা একটু আদার্স মানে কিরকম কি একটু বই টই পড়ো। উপমন্যু চ্যাটার্জির কেউ বলতে পারবে? একটা খুব পপুলার নভেল আছে, বিকজ উপমন্যু চ্যাটার্জি হি ওয়াজ বাই প্রফেশন আ সিভিল সার্ভেন্ট, তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে। এবং সেই এক্সপিরিয়েন্সকে বেসড অন হিজ এক্সপিরিয়েন্স এক্স্যাক্টলি, ভেরি গুড রিক্তা, দ্য ইংলিশ অগাস্ট, খুব ভালো একটা নভেল, তোমরা পড়তে পারো, ঠিক আছে, খুব ভালো একটা নভেল, তোমরা পড়তে পারো উপমন্যু চ্যাটার্জির ইংলিশ অগাস্ট। চল নেক্সট, which among the following novels by D.H. Lawrence is autobiographical? বলো, D.H. লরেন্সের কোন নভেলটা এগুলোর মধ্যে অটোবায়োগ্রাফিক্যাল? অটোবায়োগ্রাফি নয় কিন্তু, মানে এটার কোয়েশ্চেনটার মিনিং হচ্ছে যে কোন নভেলটার মধ্যে ওনার কিছু অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস প্রেজেন্ট রয়েছে। বাহ বাহ, খুব সুন্দর উত্তর আসছে, খুব সুন্দর উত্তর আসছে, ভেরি গুড। সন্স অ্যান্ড লাভার্স, একদম, দিস উইল বি দ্য কারেক্ট আনসার, দিস উইল বি দ্য কারেক্ট আনসার। আচ্ছা এখানে বলতে পারো তোমাদের, জাস্ট এই ডিএইচ লরেন্সের কোয়েশ্চেনটা এলো বলে আমার মাথায় এলো কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে এই চারটে নভেলের মধ্যে দুটো নভেল আছে যেটা হচ্ছে একটা আরেকটার মানে উইচ ইজ মানে ওয়ান অ্যানাদার্স প্রিকুয়েল অ্যান্ড সিকুয়েল। ক্যান ইউ টেল মি? Exactly. And the first one in this series, prequel and sequel in the first one in this series, একদম রেইনবো in রেইনবোর সেকেন্ড পার্ট হচ্ছে উইমেন ইন লাভ, ঠিক আছে। অ্যান্ড তোমরা জানো যারা রেইনবো পড়েছো, সেটা হচ্ছে যে মানে আমি জানি না তোমরা কে কোন ইউনিভার্সিটি থেকে বিলং করছো, বাট আছে কিন্তু, ঠিক আছে, রেইনবো কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই কোনো ইউনিভার্সিটিতে কিন্তু রেইনবো পড়ানো হয়। টমাস ব্র্যাঙ্গওয়েনের একটা ফ্যামিলি মার্শ ফার্ম, সেখানে নিয়ে সেটা তোমার সেই গল্পটা খুব সুন্দর একটা সাইকোলজিক্যাল গল্প, ঠিক আছে। ক্লিয়ার সবার ক্লিয়ার তো? শ্যাল আই প্রসিড? শ্যাল আই মুভ অন টু দ্য নেক্সট? আচ্ছা যেটা আমরা ডিসকাস, একটু আমাকে বলবে যেটা ডিসকাস করছি বুঝতে অসুবিধা হচ্ছে না তো কোথাও? আমার ভয়েস ভিডিও যদি কারোর কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে টেক্সট করে মানে তোমাদের এই লাইভ চ্যাটে কিন্তু জানাবে, ঠিক আছে। যদি ভয়েস বা তোমার ইতে কোনো প্রবলেম হয় একটু জানাবে, ওকে। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ মুল্ক রাজ আনন্দস ফার্স্ট নভেল? এই ফার্স্ট কথাটা এখানে ইম্পর্টেন্ট, কোনটা ফার্স্ট নভেল মুল্ক রাজ আনন্দের? বলো, মুল্ক রাজ আনন্দের ফার্স্ট নভেল কোনটা? বলো, আনসার দাও। একটু ঠিক উত্তরও আসছে, ভুল উত্তরও আসছে, আমি একটু বলে দিই। মুল্ক রাজ আনন্দের ফার্স্ট নভেল হচ্ছে আনটাচেবল। তোমরা জানো আনটাচেবল খুব পপুলার একটা নভেল, ইন্ডিয়ান লিটারেচারে আমরা পড়ে থাকি, আমাদের ইউনিভার্সিটি সিলেবাসেও থাকে। আনটাচেবল ইজ দ্য কারেক্ট আনসার, মুল্ক রাজ আনন্দের ফার্স্ট পাবলিশড নভেল, ওকে। আচ্ছা ক্যান ইউ টেল মি দ্য পাবলিকেশন ইয়ার অফ দিস পার্টিকুলার নভেল আনটাচেবল?
পার্টিকুলার পাবলিকেশন ইয়ার কেউ বলতে পারবে? পারবে? দেখো, আনটাচেবল পাবলিশড ইন 1935। এই ইয়ারগুলো কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, মানে সবকটার না ডেফিনেটলি, এরকম খুব মানে কোনো স্পেশাল যদি কোনো ঘটনা থাকে সেটা মনে রাখতে হবে। 1935। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার হচ্ছে যে মুল্ক রাজ আনন্দেরও কিন্তু একটা ট্রিলজি আছে, এটা আমরা অনেকেই জানি না, ঠিক আছে? হ্যাঁ, যেরকম অনেক রাইটার যেমন ট্রিলজি থাকে, ঠিক আছে, মুল্ক রাজ আনন্দেরও কিন্তু একটা ট্রিলজি আছে। তো সেই ট্রিলজিটা কোনটা? সেই ট্রিলজির মধ্যে কিন্তু তোমার দুটো সরি, এখানে সেই ট্রিলজির মধ্যে কিন্তু তোমার একটা নাম এখানে কিন্তু রয়েছে। কেউ বলতে পারবে কোনটা? কেউ বলতে পারবে? এই অপশনের মধ্যে থেকেই আমরা বলতে পারি। ঠিক বলছো, ঠিক বলছো। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, মানে এই অ্যাক্রস দ্য ব্ল্যাক ওয়াটার্স ইটস আ পার্ট অফ দ্যাট পপুলার ট্রিলজি, ওকে। বাট মানে ফার্স্ট পার্ট কোনটা? ফার্স্ট পার্ট হচ্ছে, কেউ বলতে পারবে? হ্যাঁ, অ্যাক্রস দ্য ব্ল্যাক ওয়াটার্স এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা কেউ বলতে পারবে? দেখো, ফার্স্ট পার্টটা হচ্ছে দ্য ভিলেজ, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে অ্যাক্রস দ্য ব্ল্যাক ওয়াটার্স, তাই তো? থার্ড পার্টটা কি? থার্ড পার্টটা দ্য সোর্ড অ্যান্ড দ্য সিকল। এটা একটু মনে রেখো, এটা অনেকেই জানে না, মানে তোমরা যারা জানো ভেরি গুড, কিন্তু অনেকেই এটা কিন্তু আমরা জানি না, বা আমরা জাস্ট আ মিনিট, আমরা অনেকেই এটা জানি না। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে এটা একটু মনে রেখো, মুল্ক রাজ আনন্দ থেকে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মুল্ক রাজ আনন্দের একটা ট্রিলজি আছে, সেই ট্রিলজিটা হচ্ছে দ্য ভিলেজ, ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান ইজ অ্যাক্রস দ্য ব্ল্যাক ওয়াটার্স, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য সোর্ড অ্যান্ড দ্য সিকল। ঠিক আছে, একদম ঠিক ঠিক। চলো নেক্সট, টু লিভস অ্যান্ড আ বার্ড, এটাও কিন্তু আমাদের, এটাও মনে রাখবে, এই টু লিভস অ্যান্ড আ বার্ড এটাও কিন্তু মুল্ক রাজ আনন্দেরই লেখা, ওকে, এটাও কিন্তু মুল্ক রাজ আনন্দেরই লেখা। আর কুলি, এটাও মুল্ক রাজ আনন্দেরই লেখা। মানে এখানে চারটেই মুল্ক রাজ আনন্দেরই লেখা। মানে কিরকম ভাবে অপশনস দিয়ে তোমাদের কনফিউজ করছে দেখছো? সবই মুল্ক রাজ আনন্দেরই দিয়েছে, কিন্তু যাতে তোমরা বুঝতে না পারো, ঘাবড়ে যাও যে কোনটা হবে। এখানে যদি চারটে মানে একটা আনটাচেবল দিয়ে বাকি তিনটে যদি আমাদের অন্য রাইটারের দিত তাহলে কোনো অসুবিধাই ছিল না, কিন্তু এটা দেয়নি একদম। কিন্তু নেট সেট প্যাটার্নে কোয়েশ্চেন হয় পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার। এটা হচ্ছে, আমি বারবার এই সিরিজটা নিয়ে আসার আমার একটাই উদ্দেশ্য, এটা হচ্ছে 2015, 15 সাল, 10 বছর আগের প্রশ্ন, ওকে। 10 বছর পর কোয়েশ্চেনের লেভেল কিন্তু ড্রপ করবে না, আরও বাড়বে, ঠিক আছে, ডিফিকাল্টি লেভেল ইনক্রিজ করবে। এটা মাথায় রেখে কিন্তু প্রিপারেশনটা নেবে। চলো নেক্সট, বলো, এটা খুব ফ্ল্যাট কোয়েশ্চেন। তুগলক ইজ আ প্লে বাই, তুগলক ইজ আ প্লে বাই, তুগলক ইজ আ প্লে বাই, বলো। বলো, মজাদার কাহানিয়া ভুল হয়ে গেল। দেখো, তুগলক কিন্তু বিজয় তেন্ডুলকারের প্লে নয়, তুগলক ইজ আ প্লে বাই গিরিশ কর্নাদ। যারা অপশন ডি বলছো একদম ঠিক, গিরিশ কর্নাদের প্লেটা হচ্ছে তুগলক, ওকে। আমরা জানি এই তুগলক কিন্তু, মানে যারা একটু, মানে তোমাদের মধ্যে যদি কেউ মানে ড্রামা এনথিউসিয়াস্ট থাকো, এই তুগলক কিন্তু অনেক বড়, মানে খুব পপুলার বিভিন্ন ড্রামার ইনস্টিটিউশন বা গ্রুপ থিয়েটার্স এর তুগলকের কিন্তু অ্যাডাপ্টেশন করেছে। বাট বাংলায় অ্যাডাপ্টেশন হয়েছে, অন্যান্য বিভিন্ন তোমার ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে কিন্তু অ্যাডাপ্টেশন হয়েছে তুগলক। আচ্ছা, বলতে পারবে এই তুগলক কোন মানে সুলতান এম্পারারের লাইফকে নিয়ে লেখা হয়েছে? বলতে পারবে?
এই যে তুঘলক গিরিশ কর্ণাদের, এই যে তুঘলক গিরিশ কর্ণাদের, এটা কোন সুলতান এম্পারারের লাইফের ওপর বেস করে লেখা হয়েছে? বলতে পারবে? এটা সবাই, এটা কিন্তু খুব ইজি, বেসিক, এটা সবাই তো আমরা ছোটবেলায় পড়েছি হিস্ট্রি। একদম মোহাম্মদ বিন তুঘলক। ঠিক আছে, তুঘলক ডাইনাস্টির মোহাম্মদ বিন তুঘলক। একদম ঠিক, ভেরি গুড। চল নেক্সট, হ্যারল্ড পিন্টার্স ড্রামাস আর টার্মড অ্যাজ। এটা খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। হ্যারল্ড পিন্টার্স ড্রামাস আর টার্মড অ্যাজ, হ্যারল্ড পিন্টারের ড্রামাগুলোকে কি টার্ম দেওয়া হয়? কমেডি অফ আইডিয়াস, কমেডি অফ মেনার্স, কিচেন সিঙ্ক ড্রামা, ড্রয়িং রুম কমেডিজ। বলে ফেলো ঝটপট। বলো। ঠিক বলছো, কমেডি অফ মেনার্স। আচ্ছা, এই বাকি জনরগুলো সম্বন্ধে কি কারোর আইডিয়া আছে? বাকি জনরগুলো সম্বন্ধে কারোর আইডিয়া আছে? যদি আইডিয়া না থেকে থাকে চিন্তার কোনো কারণ, আমি ছোট ছোট করে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, কমেডি অফ আইডিয়াস এই যে জনরটাকে, কমেডির এই যে জনরটাকে, ঠিক আছে, এটাকে পপুলারাইজ করে বা বলতে পারো ফার্স্ট এই টার্মটা ইউজ করা হয় কার প্লের ক্ষেত্রে? না, জিবি শয়ের প্লের ক্ষেত্রে, মানে জর্জ বার্নার্ড শ। বার্নার্ড শয়ের প্লের ক্ষেত্রে কিন্তু এই কমেডি অফ আইডিয়াস এই টার্মটাকে ফার্স্ট ইউজ করা হয়। তার কারণ কমেডি অফ আইডিয়াস মানে একটা নাটক, ঠিক আছে, একটা কমেডি বলো বা একটা প্লে বলো, এই নাটকটাতে যে ঘটনাটা চলছে বা যে প্লট কনস্ট্রাকশনটা হয়েছে সেটার মাধ্যমে কিছু আইডিয়াকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ঠিক আছে। এবং বার্নার্ড শয়ের প্লেতে আমরা তাই দেখতে পাই, পিগম্যালিয়ন বলো, আর্মস অ্যান্ড দ্য ম্যান বলো, ম্যান অ্যান্ড সুপারম্যান বলো, বার্নার্ড শ সবসময় কোনো একটা আইডিয়া, কোনো একটা, সেটা ফিলসফিক্যাল হতে পারে, সোশ্যাল হতে পারে, পলিটিক্যাল হতে পারে, এরকম কোনো আইডিয়াকে এস্টাবলিশ করার জন্য কিন্তু নাটকটা লেখা হয়। ভালো করে তোমরা একটু যদি তোমাদের গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের সিলেবাসটা একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। তো জর্জ বার্নার্ড শয়ের প্লেকে আমরা বলতে পারি কমেডি অফ আইডিয়াস। কমেডি অফ মেনার্স একদম ডেফিনেটলি হ্যারল্ড পিন্টার। আমরা জানি, আমরা যারা দ্য বার্থডে পার্টি পড়েছি, আমরা যারা বলো দ্য হোম কামিং পড়েছি, তাই তো, এই নাটকগুলোই তো একদম অ্যাবসার্ড প্লে। তোমার অ্যাবসার্ড প্লেটা তো অ্যাবসার্ড প্লে ডেফিনেটলি, বাট অ্যাবসার্ড প্লের মধ্যেও অনেক রকম ভাগ আছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে হ্যারল্ড পিন্টার মোস্টলি কমেডি অফ মেনার্সটাকে নিয়ে আমাদের কাজ করেন। ঠিক, একদম। দ্য রুমও তাই এক্সাম্পল, ঠিক। আচ্ছা, কিচেন সিঙ্ক ড্রামা, এটা কে বলতে পারবে? কিচেন সিঙ্ক ড্রামা হচ্ছে, কিচেন সিঙ্ক ড্রামাটা হচ্ছে মূলত, মানে বলতে পারো যেটা হচ্ছে ওই অ্যাংরি ইয়াং ম্যান জেনারেশন, যেটা হচ্ছে তোমাদের ওই অ্যাংরি ইয়াং ম্যান জেনারেশনের যে নাটকগুলো, একটা পপুলার এক্সাম্পল হচ্ছে অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার, ঠিক আছে। আমি এক্সাম্পলটা লিখছি, অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এটা হচ্ছে কিচেন সিঙ্ক ড্রামার একটা পপুলার এক্সাম্পল। একদম এই অ্যাংরি ইয়াং জেনারেশন, তারপর হচ্ছে তোমার মানে ওই একটা লোয়ার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থাকবে, তার বিভিন্ন রকম মানে তোমার যেটাকে বলে মানে বিভিন্ন সোসাইটাল ডিপ্রাইভেশন হবে তার, এবং সেটার এগেনস্টে একটা তার যে একটা রিভোল্ট, এই যে বিষয়গুলো নিয়ে তোমরা অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার পড়েছো, তো সেটাই হচ্ছে কিন্তু আমাদের কিচেন সিঙ্ক ড্রামা। ওকে, আচ্ছা আমাকে একটা বলতে পারো যে এই অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার বা ঠিক এরকমই একটা তোমার কমেডি অফ কিচেন সিঙ্ক ড্রামার একটা আমেরিকান লিটারেচার থেকে একটা এক্সাম্পল দিতে পারবে কিচেন সিঙ্ক ড্রামার? ঠিক একদম এরকমই জন অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গারের মতোই এরকমই একটা অ্যাংরি ইয়াং জেনারেশনকে রিপ্রেজেন্ট করা হয়েছে পপুলার একটা নাটকে, সেটা একটা মানে আমেরিকান প্লে। বলতে পারবে? খুব পপুলার। আমি রাইটারটার নামও বলে দিচ্ছি, হ্যাঁ আরেকটাও আছে গ্লাস মেনেজেরি, টিনেস উইলিয়ামসে, আরেকটাও আছে গ্লাস মেনেজেরি, মনে পড়ছে? পড়েছো কেউ গ্লাস মেনেজেরি টিনেস উইলিয়ামসের? একদম একদম টিনেস উইলিয়ামসের গ্লাস মেনেজেরি, সেখানেও তোমার, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, সেখানেও কিন্তু একটা ক্যারেক্টার ছিল ঠিক এরকম, মানে লুক ব্যাক ইন অ্যাঙ্গারে যেরকম আমাদের লুক ব্যাক ইন অ্যাঙ্গারের ক্যারেক্টারটার নাম কি বলো?
জিমি পোর্টার, তাই তো? জিমি পোর্টার। তো জিমি পোর্টারের মতোই আরেকটি ক্যারেক্টার আমরা কিন্তু দেখতে পেয়েছি সেই টিনেস উইলিয়ামসের গ্লাস মেনেজারিতে, এবং সেখানেও কিন্তু একই ঘটনা, ওই মানে 30s যে মানে তোমার গ্রেট ইকোনমিক্যাল ডিপ্রেশন আমেরিকাতে এসেছিল, তো তার ফলে ওই যে ঘটনাগুলো, বিভিন্ন সোসাইটাল ডিপ্রেশন, তারপরে তোমার ইয়াং জেনারেশনের একটা রিভোল্ট, এই এই বিষয়গুলো নিয়েই তোমার লেখা হচ্ছে একদম। আচ্ছা, ড্রয়িং রুম কমেডিজ বলতে আলাদা করে কিছু জনকে বোঝায় না, মানে কোনো একটা ড্রয়িং রুমের মধ্যে কোনো ঘটনা ঘটছে, সেটাই হচ্ছে আমাদের ড্রয়িং রুম কমেডিজ। জেনারেলি তোমরা বলতে পারো অস্কার ওয়াইল্ডের প্লে বলতে পারো, অথবা তোমার আমাদের জি বিষয়ের প্লেও কিন্তু বলতে পারো তার মধ্যে। ওকে, চলো নেক্সট, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। বলো, ফাইন্ড দ্য অড ওয়ান আউট, বলে ফেলো। ফাইন্ড দ্য অড ওয়ান আউট। জয়ন্ত মহাপাত্র, এ কে রামানুজন, নেসিম এজিকিয়েল, রাজা রাও। করবি হলো না, একটু ভুল হয়ে গেল। বলো বলো বলো। দেখো, এটা আনসার হয়ে যাবে অপশন ডি। কেন বলো তো? লজিকটা কেউ দিতে পারবে কেন এটা অড? এটা কিন্তু কোনো মানে ওরা বলে দেয়নি যে কি লজিকে বাঁচতে হবে, তোমাকে অড বার করতে হবে এখান থেকে। তো তুমি কোন অ্যাসপেক্ট থেকে রাজা রাওকে বলবে যে মানে হি ইজ দ্য অড অফ দেম? একদম, রাজারাও হচ্ছে কি? রাজারাও হচ্ছে নভেলিস্ট, তাই তো? অ্যান্ড দ্য রেস্ট আর পোয়েটস। একদম এই এই থিওরি। Rajarao is novel. Rajarao is a novelist, and the rest are poets. Can you tell me can you tell me a popular novel written by Rajarao? Can you tell me a popular novel written by Rajarao? রাজারাও বললেই আমাদের কোন নভেলটার কথা মাথায় আসে? একদম বললেই ঠিক, কান্থাপুরা। আরেকটা বলতে পারবে কেউ? আরেকটা বলতে পারবে? আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে তোমার একটা ফিলসফিক্যাল ডিসকোর্সের মতো। এটা খুব মজার নাম আছে নভেলটার, বলো তো? একদম রিক্তা, ভেরি গুড ভেরি গুড। ক্যাট অ্যান্ড শেক্সপিয়ার। ক্যাট অ্যান্ড শেক্সপিয়ার, ঠিক ঠিক। এই রাজারাও আবার গাইড কোথায় লিখলো? গাইড তো আমাদের মূল আমাদের আর কে নারায়ণের লেখা। রাজারাও আবার গাইড কোথায় লিখলো? দেবলীনা, বুঝতে পেরেছো? ক্যাট অ্যান্ড শেক্সপিয়ার। কান্থাপুরা সব থেকে ওনার পপুলার, আর ক্যাট অ্যান্ড শেক্সপিয়ারও মানে তোমার ক্যাট অ্যান্ড শেক্সপিয়ারটা অতটা পপুলার নয়, বিকজ এটা একটু অন্যরকম একটা থিমের, একটা ফিলসফিক্যাল ডিসকোর্স। এবং এটার মধ্যে অনেক অ্যালেগরি, অনেক সিম্বলিজম, অনেক কিছু হ্যানা ত্যানা আছে। যাই হোক, এটা না জানলেও চলবে। এমিলি ব্রন্টি রোট আন্ডার দ্য সিউডোনিম অফ। বলো, এমিলি ব্রন্টি রোট, এখানে আমার একটা কিছু বলার আছে, আমি বলবো, বলে নাও আনসারটা। এমিলি ব্রন্টি রোট আন্ডার দ্য সিউডোনিম অফ। বলো, বলে ফেলো। হ্যাঁ, সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ। সার্পেন্ট অ্যান্ড দ্য রোপও হবে রাজার, একদম। বেলার ক্লাব, সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ, ক্যাট অ্যান্ড শেক্সপিয়ার, কান্থাপুরা, ঠিক বলছো, ঠিক বলছো। আচ্ছা, এই আনসারটা হয়ে যাবে আমাদের অপশন সি, এলিস বেল। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা যদি কেউ মানে ভিক্টোরিয়ান, আমরা জানি যে ভিক্টোরিয়ান নভেলিস্ট সেই তোমার শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি, অ্যান ব্রন্টি, দে আর 3 sisters and they were commonly known as ব্রন্টি সিস্টার্স। ওকে, তাদেরকে ব্রন্টি সিস্টার্স বলা হতো। এবার এই যে ব্রন্টি সিস্টার্স, তারা একটা মানে ওই ডিকেন্স, হার্ডি, থ্যাকারের সমসাময়িক কিন্তু লিখতেন। এবার তোমরা জানো যে ডেফিনেটলি ইন দ্যাট পিরিয়ড, ইন দ্য ভিক্টোরিয়ান সোসাইটি, উইমেন ওয়্যার মাচ অপ্রেসড। ঠিক আছে, দে ওয়্যার ফরবিডেন টু রাইট। ঠিক আছে, দে ওয়্যার ফরবিডেন টু রাইট অ্যান্ড পাবলিশ ইন দেয়ার অরিজিনাল নেমস। That's why they adopted the three sisters adopted a pseudonym or pen name. Okay, তাদের মধ্যে এই তিনটে নাম হচ্ছে অ্যাক্টন বেল,
এলিস বেল অ্যান্ড কিউরার বেল। ওকে, এবার তোমরা এটা কি করে মনে রাখবে? দেখো, শার্লট ব্রন্টির নাম হচ্ছে কিউরার বেল, শার্লট ব্রন্টি সি সি, ঠিক আছে, শার্লট ব্রন্টি সি সি, এমিলি ব্রন্টি ই ই, এমিলি ব্রন্টি এলিস এমিলি, ঠিক আছে, অ্যান ব্রন্টি অ্যাক্টন বেল। এইভাবে তোমরা মনে রাখবে কোনটা কার ছদ্মনাম। ওরা তিনজনেই কিন্তু এই ছদ্মনামে লিখতেন, যে শার্লট ব্রন্টি কিউরার বেল, এমিলি ব্রন্টি এলিস বেল, আর অ্যান ব্রন্টি হচ্ছে অ্যাক্টন বেল। এটা মনে রাখা খুব সহজ, প্রত্যেকের নামের ইনিশিয়াল দিয়ে যেটা রয়েছে, ঠিক আছে। আর তোমরা নভেলসগুলো তো জানোই, যে এটা আলাদা করে বললাম না, যে এমিলি ব্রন্টির পপুলার নভেল, একটাই নভেল লিখেছিলেন, সেটা হচ্ছে আমাদের বলো ওদারিং হাইটস, ওদারিং হাইটস, ঠিক আছে। আর শার্লট ব্রন্টির নভেল তো তোমরা জানোই, যেটা হচ্ছে আমাদের জেন আয়ার লিখেছিলেন। এরকমই কিছু পপুলার নভেলস। আর তোমরা ইয়েটা, আচ্ছা এখানে আরেকটাও মানে সিউডোনিমের ক্ষেত্রে যেটা বলি, সেটা হচ্ছে আমাদের তোমরা যেটা ওই বলো জর্জ এলিয়ট, ঠিক আছে, জর্জ এলিয়ট বলে একজনের লেখা সে সময় খুব পপুলার হয়েছিল। তো ওই জর্জ এলিয়ট কিন্তু অ্যাকচুয়ালি তার নাম ছিল না। জর্জ এলিয়ট ওয়াজ দ্য সিউডোনিম অফ হুম, বলতে পারবে? জর্জ এলিয়ট কার সিউডোনিম ছিল? সেই সময়েরই অ্যানাদার পপুলার নভেলিস্ট, লেডি নভেলিস্ট, ফিমেল নভেলিস্ট, মেরি অ্যান ইভেন্স। ভেরি গুড, মেরি অ্যান ইভেন্স, একদম একদম। আর এখান থেকে এই তিনটে নাম থেকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের যেটা একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই তিন বোন, থ্রি ব্রন্টি সিস্টার্স হ্যাভ অলসো পাবলিশড আ কালেকশন অফ দেয়ার পোয়েট্রি, ঠিক আছে, জয়েন্ট কোলাবোরেশনে একটা পোয়েট্রি কালেকশন তারা পাবলিশ করেছিলেন। সেই পোয়েট্রি কালেকশনেই কিন্তু প্রথম এই যে তিনটে নাম তারা ইউজ করে। যদিও এটা বলতে পারো যে মানে শার্লট ব্রন্টির জেন আয়ারেও কিন্তু এই কিউরার বেল এই নামটা কিন্তু ছিল, তার যে মানে প্রিফেসে কিন্তু তিনি কিউরার বেল নেমটা ইউজ করেছিলেন। তো এর থেকে আমরা বুঝতে পারি ইন দেয়ার টাইম দিজ অরিজিনাল নেমস ওয়্যার নট known, ঠিক আছে, they used to write under the pseudonym of their respective কিউরার বেল, এলিস বেল এন্ড অ্যাক্টন বেল। এটা থেকে আমরা এটা গেস করতে পারি। আর একটা পপুলার পোয়েট্রি কালেকশনও কিন্তু তারা বের করেছিল, ঠিক আছে, পোয়েট্রি কালেকশন বের করেছিল। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্যাট কালেকশন, বলতে পারো? পোয়েমস বাই কিউরার, এলিস and অ্যাক্টন বেল। এইটা হচ্ছে তাদের একটা পোয়েট্রি কালেকশনের নেম। এটা হচ্ছে মেরি অ্যান ইভেন্স হচ্ছে তোমার জর্জ এলিয়ট ছদ্মনামে লিখতেন। মানে জর্জ এলিয়টের যে লেখা, সেটা মানে যেরকম ধরো তোমার দ্য মিল অন দ্য ফ্লস, এই যে এই জাতীয় যে তাই তো ছিল বোধহয়, হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের ওই জর্জ এলিয়ট ছদ্মনামে। বাট জর্জ এলিয়ট, বাট হার অরিজিনাল নেম ওয়াজ মেরি অ্যান ইভেন্স। ওকে, আর এইটার নাম একটুখানি মনে রেখে দেবে, পোয়েমস বাই কিউরার, এলিস অ্যান্ড অ্যাক্টন বেল। আচ্ছা, পাবলিকেশন ইয়ারটা কত? পাবলিকেশন ইয়ারটা হচ্ছে 1846, ঠিক আছে, দেখে নাও একবার, পারলে একটু নোট ডাউন করে নিও। ঠিক আছে, চলো যাবো তাহলে পরেরটাতে। চলো, আচ্ছা, তো এই যে আমরা ক্লাসগুলো করছি, তো এই যে ক্লাসটার মানে আগের ক্লাসেও আমি তোমাদের বলেছিলাম যে এই যে আমি পিডিএফটা তোমাদের মানে এটা যে মানে যে এই যে স্লাইডটা এই যে পড়াচ্ছি কোয়েশ্চেন্সগুলো লিখে লিখে, তো এই স্লাইডটা বা এই ক্লাসের পিপিটিটা যদি তোমরা কেউ পেতে চাও, তাহলে দেখো এই যে ভিডিওটার ডেসক্রিপশনে
ইউটিউবে ভিডিওটা যেটা যাচ্ছে তার ডেসক্রিপশনে একটা এই হোয়াটসঅ্যাপ এই যে গ্রুপটা, এই গ্রুপটার লিঙ্কটা নিচে দেওয়া রয়েছে। ওখানে তোমরা যদি জয়েন হয়ে যাও ওই লিঙ্কে ক্লিক করে, তাহলে আমার এই আজকের এই ক্লাসের পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এই পিডিএফটা কেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, এই কারণে ইম্পর্টেন্ট যে এই পিডিএফটায় তোমাদের কাছে থাকা মানেই কিন্তু পিওয়াইকিউটা তোমাদের কাছে চলে যাওয়া, বাড়িতে সেটা সামনে রেখে পড়াশুনো করতে সুবিধে হবে। তাই জন্য ডেফিনেটলি তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। ওকে, শ্রেয়সী এটা একটু তোমাকে কাইন্ডলি, মানে এটা আমি তো বলতে পারবো না, এটা তোমাকে একটু আমাদের যে মানে বিএসএসিআই যে মডারেটর রয়েছেন বা অফিসে তোমরা যে হেল্পিং লাইনে কল করো, সেই হেল্পিং লাইনে কল করে তোমাদের একটু জানতে হবে, এটা আমি এটা বলতে পারবো না। চল নেক্সট, ওয়েটিং ফর গোডো ইজ প্রবাবলি দ্য বেস্ট নোন প্লে অফ, বলে ফেলো। পিডিএফ পাইনি আমি বুঝতে পেরেছি, বাট এটা তো আমি দেই না, মানে এটা তোমাদের একটু টেকনিক্যাল টিমকে বলতে হবে। হেল্পিং লাইন, যে হেল্পিং লাইনের নাম্বারটা আছে তো তোমাদের কাছে বিএসএসিআই, তো সেখানে তোমরা কল করো বা তোমাদের অমিত স্যারকে কল করেও তোমরা কিন্তু এটা বলতে পারো যে পিডিএফটা পাওনি বা এই রিলেটেড যা সমস্যা সেটা সেখানে জানো। আচ্ছা, এটা বলে ফেলো, ওয়েটিং ফর গোডো ইজ প্রবাবলি দ্য বেস্ট নোন প্লে অফ, কার লেখা ওয়েটিং ফর গোডো? এটা সবাই পারবে আশা করি। এই তো বিএসসিআই থেকে বলেই দেওয়া হচ্ছে যে আজ গ্রুপে আগের দিন এবং আজকের পিডিএফ দুটো একসঙ্গেই তোমরা পেয়ে যাবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তোমরা আজকের পিডিএফটা আর আগের দিনের পিডিএফ একসঙ্গে পেয়ে যাবে। চল, একদম স্যামুয়েল বেকেট, এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এবার আমাকে একটুখানি কথা বলো যে এই যে স্যামুয়েল বেকেট তো আমরা জানি ওয়েটিং ফর গোডো, জন অসবর্নের লেখা একটা প্লেন নাম বলো তো, একটু আগেই আমি বলেছি লুক ব্যাক ইন অ্যাঙ্গার। আচ্ছা, আর্নল্ড ওয়েস্কারের একটা প্লেন নাম বলতে পারবে? আর্নল্ড ওয়েস্কার, আর্নল্ড ওয়েস্কারের একটা প্লেন নাম বলতে পারবে? আর্নল্ড ওয়েস্কারের একটা প্লেন নাম বলতে পারবে? রুটস, রুটস, আর্নল্ড ওয়েস্কার, রুটস। ঠিক আছে, আচ্ছা, এডওয়ার্ড বন্ড, এডওয়ার্ড বন্ডের প্লে তো তোমরা পড়েছো, এডওয়ার্ড বন্ড খুব পপুলার। রুটস, হ্যাঁ রুটস হচ্ছে আর্নল্ড ওয়েস্কারের, রুটস হচ্ছে আর্নল্ড ওয়েস্কারের। এডওয়ার্ড বন্ড সেভড অথবা লিয়ার, লিয়ারও একটা, অথবা না মানে লিয়ার, সেভড লিয়ার, সরি এখানে না সন্ধ্যাটা ঠিক না, সেভড লিয়ার দুটোই। অসবর্নেরটা লিখলাম না কারণ আমি আগেরটাতেই আমি বলেছি, ওই ড্রামার ক্যাটাগরিতে আমি বলেছি, জন্য লিখলাম না। ওকে, চল। The pilgrims of the Canterbury Tales start their journey from, এটা আমি একদমই বলবো না, বলো। The pilgrims of the Canterbury Tales start their journey, এটা একদম মানে ছেলেমেয়েরা যখন অনার্স পড়তে আসে প্রথমেই এটা জানে, অনার্স পড়তে ঢুকেই যে টেক্সট, আমি জানি না এখন তোমাদের মানে এখন তো বা সেমেস্টার সিস্টেমে অনেক কিছু চেঞ্জেস এসেছে, আমাদের সময় আমরা অনার্স পড়তে ঢুকেই এই ভদ্রলোককে চিনতাম এবং এই সমস্ত লেখার সঙ্গে পরিচিত হয়েছি। বলে ফেলো, এই ভালো করে দেখো, pilgrims of the Canterbury Tales start their journey from start their journey, ভাবো একটু কিন্তু। আচ্ছা, আরো উত্তর দেখি। বলে ফেলো।
একদম ঠিক বলছো। আচ্ছা, সাউথওয়ার্কের যে একটা পপুলার ইন ছিল, সেই ইন মানে সরাইখানা, ইন যে ইনটা ছিল সেটার নামটা কি, কোথায় তারা মানে একসঙ্গে গ্যাদার করেছিল, নামটা বলতে পারবে? নামটা বলতে পারবে? জাস্ট আ মিনিট, হ্যাঁ জাস্ট আ মিনিট। একদম, সবাই মোটামুটি ঠিক উত্তর দিয়েছো। সাউথওয়ার্ক, লন্ডন মানে লন্ডনের সাউথওয়ার্ক, এবং সেটা এখানে একটা ইন রয়েছে, সেটা হচ্ছে ট্যাবার্ড ইন, তাই তো? ট্যাবার্ড ইন, তাই তো? একদম। দেখো এই কোয়েশ্চেনটায় কিন্তু এখানে একটু ট্রিকি রয়েছে। কোয়েশ্চেনটায় কি ট্রিকি রয়েছে বলো তো? দেখো লন্ডনও কিন্তু অপশানে দেওয়া রয়েছে, লন্ডনও কিন্তু অপশানে দেওয়া রয়েছে, ওকে, লন্ডনও কিন্তু অপশানে দেওয়া রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি লন্ডন টু ক্যান্টারবেরি, কিন্তু তারা যে ইন থেকে যাত্রাটা সবাই মিলে শুরু করেছিল, দ্যাট ইজ ট্যাবার্ডিন, সিচুয়েটেড ইন সাউথওয়ার্ক, ঠিক আছে? তাই তো? অ্যাকচুয়ালি কিন্তু লন্ডন থেকেই শুরু করেছিল, অ্যাকচুয়ালি কিন্তু লন্ডন টু ক্যান্টারবেরি, কিন্তু তার মানে তাদের ডেস্টিনেশন ছিল লন্ডন টু ক্যান্টারবেরি, তো সেই দেখে যদি লন্ডন করে দাও, কিন্তু এদিকে আবার দেখো সাউথওয়ার্কও কিন্তু আমাদের অপশানে আছে, তার কারণ ট্যাবার্ডিনটা ছিল সাউথওয়ার্কে, তাই তো? হ্যাঁ, শ্রাইন অফ সেন্ট থমাস বেকেট ইন ক্যান্টারবেরি, বাট দে স্টার্টেড টু ট্রাভেল ফ্রম, or at least they started their journey from লন্ডন, মানে ডেস্টিনেশনটা হচ্ছে লন্ডন টু ক্যান্টারবেরি, ঠিক আছে, কিন্তু তারা যে প্লেস থেকে এটা শুরু করেছিল সেটা হচ্ছে ট্যাবার্ডিন, কারণ তোমরা জানো ওখানে একটা মানে ওই সেটা একটা প্রাইজ ছিল যে সবাই মিলে ওখানে গ্যাদার করেছিল, তো ওই তোমার একটা ফ্রি মিলের ব্যবস্থা ছিল, ঠিক আছে? চল নেক্সট, which among the following does not belong to the last plays of Shakespeare? বলে ফেলো। বেলার ক্লাব মানে টমাস বেকেট ইন ক্যান্টারবেরি শ্রাইন যেটা, সেটা তো যাচ্ছিল, ওটা হচ্ছে ডেস্টিনেশন, বাট মাই কোয়েশ্চেন ওয়াজ দ্য জার্নি স্টার্টেড ফ্রম, ওকে, জার্নি স্টার্টেড ফ্রম, এটা একটু বলে দাও, which among the following does not belong to the last plays of Shakespeare? ঠিক, একদম অপশন ডি, হেনরি দ্য এইট, ঠিক আছে। আচ্ছা, শেক্সপিয়ারের একদম লাস্ট প্লেটার নাম বলতে পারবে? লাস্ট রিটেন প্লে, শেক্সপিয়ারের লাস্ট রিটেন প্লেটার নাম বলতে পারবে? ঠিক, দ্য টেম্পেস্ট, টেম্পেস্ট কিন্তু হচ্ছে শেক্সপিয়ারের লাস্ট রিটেন প্লে, ওকে, ঠিক। আর এখানে which of the following does not belong to the last plays of Shakespeare, then the answer will be হেনরি দ্য এইট, হেনরি দ্য এইট। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে হেনরি দ্য এইথের যখন স্টেজ পারফরমেন্স চলছিল গ্লোব থিয়েটারে, সেই সময় কিন্তু মানে একদল অ্যাজিটেটেড মব, দে মানে বার্ন দ্য স্টেজ, ঠিক আছে, অ্যান্ড অ্যাবসলিউটলি রুইন দ্য পারফরমেন্স, তোমরা নিশ্চয়ই জানো এটা। মানে অ্যাকচুয়ালি হেনরি দ্য এইথের ওই পারফরমেন্সটার পরেই যখন আগুন টাগুন ধরিয়ে দিল উত্তেজিত হয়ে গিয়ে, তারপরে কিন্তু গ্লোব থিয়েটারটা মানে ডেস্ট্রয়েড হয়ে গেল, এবং পরে আবার নতুন করে তৈরি হয়েছিল, কিন্তু শেক্সপিয়ারের নাটক আর তারপরে ওখানে স্টেজড হয়নি, ঠিক আছে। নেক্সট,
Edmund Spenser had planned to write dash books of the Fairy Queen. বলে ফেলো। Edmund Spenser had planned to write dash books of the Fairy Queen. কটা বই লেখার প্ল্যান করেছিলেন ফার্স্টে? প্ল্যানতে কিন্তু এখানে ওয়ার্ডটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্ল্যান্ড। কটা লিখেছিলেন না, কটা প্ল্যান করেছিলেন? বলে ফেলো। 13, 10, 12 না 14? কটা প্ল্যান করেছিলেন? ঠিক বলছো, একদম অপশন সি 12। আর কটা লিখেছিলেন বলো তো? কটা লিখেছিলেন বলতে পারবে? কটা লিখেছিলেন বলতে পারবে? হুম হুম, ঠিক 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 ঠিক। চলো নেক্সট। ঠিক বলছো। নেক্সট, এটা খুব মানে খুব সুন্দর একটা প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোইং ইজ নোন অ্যাজ ক্যাভেলিয়ার পোয়েট? হেনরি ভন, থমাস ট্রেহার্ন, জর্জ হার্বার্ট, রিচার্ড লাভলেস? বলে ফেলো, কি হবে আনসার? বলে ফেলো কোনটা হবে আনসার। ঠিক বলছো, একদম ক্যাভেলিয়ার পোয়েট হচ্ছে। এখানে আমাদের বলেছে উইচ অ্যামং দ্য ফলোইং ইজ নোন, মানে এদের মধ্যে কে ক্যাভেলিয়ার পোয়েট ছিলেন? রিচার্ড লাভলেস হচ্ছেন ক্যাভেলিয়ার পোয়েট ছিলেন। আচ্ছা, রিচার্ড লাভলেসের সঙ্গে এই যে ক্যাভেলিয়ার পোয়েট, দ্য গ্রুপ অফ পোয়েটস, এর মধ্যে আরো 2-3 জনের নাম বলতে পারবে? রিচার্ড মানে তোমার অ্যাপার্ট ফ্রম রিচার্ড লাভলেস 2-3 জনের নাম? না, হচ্ছে না। দেখো, রিচার্ড লাভলেস তো ছিলেনই, তার সঙ্গে ছিলেন, দেখতে পাচ্ছ তো, রবার্ট হেরিক ছিলেন। ঠিক আছে, রবার্ট হেরিক একজন ছিলেন। তারপর ছিলেন আরেকজন হচ্ছে তোমার টমাস ক্যারিউ ছিলেন। জন সাকলিং ছিলেন। এই চারজনের নাম মনে রাখবে ক্যাভেলিয়ার পোয়েটসে, মোটামুটি এনাফ। রিচার্ড লাভলেস, রিচার্ড লাভলেস, রবার্ট হেরিক, টমাস ক্যারিউ, জন সাকলিং। একদম, জন সাকলিং, টমাস ক্যারিউ, রিচার্ড লাভলেস। হ্যাঁ, ঠিক বলছো, ঠিক বলছো। হ্যাঁ, র্যান্ডলফও ছিলেন, বাট এই চারজনের নামই প্রথমে আসে। র্যান্ডলফ ডেফিনেটলি ওয়াজ ওয়ান অফ দেম, বাট কেম লেটার। ঠিক আছে, জয়েন্ট লেটার। একদম একদম, মানে দেখো, যদি টমাস র্যান্ডলফ এখানে অপশনে থাকতো, দেন ডেফিনেটলি বেলার ক্লাব আমরা কিন্তু র্যান্ডলফকে নিতাম। কিন্তু জাস্ট দেখো, গ্রুপে তো অনেকেই ছিল। হিস্ট্রি অফ লিটারেচারে এমনও অনেক পোয়েটস আসেন না, যারা মানে এমন অনেক পোয়েটস আসেন না অথচ গ্রুপে ছিলেন, এরকমও কিন্তু অনেকে আছেন। ঠিক আছে, তো এখন সবার নাম তো আমাদের মনে রাখা পসিবল না, আমাদের বেশ কয়েকজন প্রমিনেন্ট ফিগারের নাম মনে রাখতে হবে। তো সেখানে হচ্ছে রিচার্ড লাভলেস, রবার্ট হেরিক, টমাস ক্যারিউ, জন সাকলিং এবং আমাদের র্যান্ডলফ। ওকে, আচ্ছা, এরা কি ছিলেন? এই হেনরি ভন, টমাস ট্রিহার্ন আর জর্জ হার্বার্ট, এরা ছিলেন হচ্ছে কোন গ্রুপে? এরা ছিলেন মেটাফিজিক্যাল পোয়েটস। এটা নিশ্চয়ই তোমরা জানো। ঠিক আছে, এরা ছিলেন কিন্তু মেটাফিজিক্যাল পোয়েটস। ঠিক ঠিক, মেটাফিজিক্যাল পোয়েটস। আচ্ছা, আমাকে বলতে পারবে এই যে ক্যাভেলিয়ার পোয়েটস, এই নামটা কেন দেওয়া হয়েছে তাদেরকে? Why were they called Cavalier? Why were they called Cavalier? বলতে পারবে? একদম, very good. Because in that time of political turmoil, when the English monarchy were going to divide into two halves. One is the supporter of the monarchical government system,
and therefore the supporter of King Charles I, and the other one emerged as a supporter of Oliver Cromwell. Okay, that means the supporter of parliamentary government. So in the sphere of the intellectuals, there also a division, a distinct division, and one group of poets or a number of poets and writers, they also supported Charles I, and they were called Cavalier poets. বুঝতে পেরেছো? একদম, they were royalist, ঠিক আছে, they were royalist or the supporter of monarchical government and therefore the supporter of Charles I. ঠিক ঠিক ঠিক। একটা সিনেমা আছে, আমি জানি না তোমরা দেখেছো কিনা সিনেমাটা, and that film was particularly based on this political turmoil during the 17th century. Okay, and the name of the movie is To Kill a King. তো সেখানে ছবিটাতে কিন্তু মানে পরিষ্কার, মানে ছবিটা ডেফিনেটলি এখানে কোনো মানে এই পোয়েটসদের কথা লেখা নেই, বাট ওখানে দেখানো হয়েছে যে হাউ অলিভার ক্রমওয়েল কেম টু দ্য পাওয়ার, ঠিক আছে, by defeating Charles I, and at the end of the film the Charles I was beheaded in the guillotine. বুঝতে পেরেছো? চলো, তো সেই জন্য আমাদের ক্যাভিলিয়ার পোয়েটস এদের বলা হয়। অনেকেই জানতে, অনেকে যারা জানতে না বলে দিলাম। এটা বলো, know thee thyself, presume not God to scan, the proper study of mankind is man. These famous lines are written by. These famous lines are written by. বলো, বলে ফেলো, বলে ফেলো। একদম, আলেকজান্ডার পোপ, ঠিক বলছো, আলেকজান্ডার পোপ। আচ্ছা, আমাকে বলতে পারবে এটা মানে কোন টেক্সট থেকে নেওয়া হয়েছে লাইনটা? From which text these above lines are quoted? বইটার নাম হচ্ছে আলেকজান্ডার পোপ। পারবে কি না বলবো? একদম একদম, an essay on man. An essay on man, ঠিক আছে। এটা এপিসল ফর্মে লেখা হয়েছে, এপিসল 1 to 4, 4ই মোস্ট প্রবাবলি, হ্যাঁ, এপিসল 1 to 4, ঠিক আছে, এপিসল 1 to 4, an essay on man, ঠিক। আচ্ছা, এপিসল 1 to 4 এই যে লেখা হয়েছে, কোন এপিসল থেকে, মানে এপিসল 1 to 4 মানে ধরতে পারো 4টে পার্ট আর কি, 1 2 3 4, তো কোন পার্টে রয়েছে এই লাইনটা, know thee thyself, কে বলতে পারবে? In which of the epistle contains the above lines? In which of the epistle contains the above line? We know that these particular quotations are taken from an essay called An Essay on Man, written by Alexander Pope. Okay. ঠিক, এপিসল 2, right, এপিসল 2, এপিসল 2, ঠিক বলছো, ঠিক বলছো। কিন্তু একটা জিনিস অদ্ভুত, এটা এই যে টেক্সটটা, এটা কিন্তু পোয়েটিক্যাল ফরম্যাটে লেখা হয়েছে, এটা কিন্তু লেখা হয়েছে পোয়েটিক্যাল ফরম্যাটে, ঠিক আছে, এটা কিন্তু লেখা হয়েছে পোয়েটিক্যাল ফরম্যাটে। তোমরা যদি কেউ পড়ে থাকো তাহলে দেখতে পাবে বিষয়টা। চলো, নেক্সট। The term condition of England was first used by, বলে ফেলো, condition of England was first used by, বলো।
ঠিক বলছো একদম, টমাস কার্লাইল, টমাস কার্লাইল, ঠিক আছে, টমাস কার্লাইল, ঠিক বলছো, টমাস কার্ল। আচ্ছা কোন কোন মানে কোন এসেতে এটা ইউজ করা হয়েছে বা কোন টেক্সটে তিনি ইউজ করেছেন, এই টার্মটা কয়েন করেছেন, কন্ডিশন অফ ইংল্যান্ড? বলে ফেলো তো, বলে ফেলো তো। টমাস কার্লাইল, in which of the essays he termed, মানে he called the, or he used this term condition of England? Exactly. Chartism. Publication year, publication year কে বলতে পারবে? ঠিক 1839, চার্টিজম 1839। আচ্ছা কি নিয়ে লেখা হয়েছে বলতে পারবে? এই যে চার্টিজম যে টেক্সটটা, এই যে সেটা, এটা কি নিয়ে লেখা হয়েছে যেখানে তিনি কন্ডিশন অফ ইংল্যান্ডটাকে ইউজ করেছেন? এটা লেখা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর ইংলিশ ওয়ার্কিং ক্লাস পিপলদের কি কন্ডিশনটা হয়েছিল সেটা নিয়েই কিন্তু এই এসেটা লেখা হয়েছে, ঠিক আছে, একদম। ইন্ডাস্ট্রিয়াল, আফটার দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হোয়াট was the actual condition of the working class people of England, ঠিক আছে, and that was the subject matter of this topic, ঠিক আছে। চল নেক্সট। জন স্টুয়ার্ট মিল ওয়াজ ওয়ান অফ দ্য মেজর প্রোপোনেন্টস অফ, এটা যদিও তোমাদের ইংলিশে কোয়েশ্চেনটা দেওয়াটা উচিত হয়নি, এটা অ্যাকচুয়ালি ফিলসফির প্রশ্ন, কেন দিয়েছে আমি জানি না এই প্রশ্নটা, এটা মানে দেওয়াটা উচিত হয়নি, যাই হোক বলো। এটা ডেফিনেটলি হবে হচ্ছে ইউটিলিটারিয়ানিজম, ঠিক, ইউটিলিটারিয়ানিজম একদম। না, ইউটিলিটারিয়ানিজম মানে হচ্ছে তোমার যেই কাজটা করলে আমি এমন কোনো কাজ করব, বা যেই কাজটা, মানে এই ফিলসফি এই প্রিন্সিপালটা এটাই বলে যে যে কাজটা করলে আমার মানে সোসাইটির মেজরিটি পপুলেশনের জন্য সেটা একটা বিরাট বেনিফিট তৈরি করবে, ঠিক আছে। হুম হুম কালচারাল স্টাডিজে আছে জেনারেলি, এটা মানে কালচারাল স্টাডিজেও কিছুটা তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু এগুলো মোস্টলি হচ্ছে তোমার ফিলসফির টপিক। কালচারাল স্টাডিজে কিছু তো আছে ডেফিনেটলি, বাট সবটা নেই। জন স্টুয়ার্ট মিলের একটা পপুলার বইয়ের নাম, মানে বইয়ের নাম বলতে পারবে? জন স্টুয়ার্ট মিলের একটা বিখ্যাত বই হচ্ছে জন স্টুয়ার্ট মিলের 3 essays on religion, ঠিক আছে, 3 essays on religion। আমি এটা না জানলেও চলবে, বাট আছে যখন আমি বলে দিলাম আর কি, 3 essays on religion, এটা বোঝা যাচ্ছে, 3 essays on religion। এই দ্য মিল অন দ্য ফ্লস তো জর্জ এলিয়টের নভেল, ঠিক ঠিক, এথিক্যাল থিওরি দ্যাট ডিটারমাইন্স রাইট ফ্রম রং বাই ফোকাসিং অন আউটকামস, মানে আউটকাম বেসড প্রিন্সিপাল আর কি, মানে সোজা কথায় বললে যেটা আমি সোসাইটিতে যে কাজটা করব, বা সেই কাজটাই হবে অ্যাকচুয়াল কাজ, যেটা হচ্ছে আমার মানে একটা বেস্ট আউটকাম তৈরি হবে সোসাইটাল পয়েন্ট অফ ভিউ থেকে, বা সোসাইটাল ডেভেলপমেন্টের দিক থেকে। অন লিবার্টি, 3 essays on religion, জন স্টুয়ার্ট মিল, ঠিক আছে, এইটা হচ্ছে বেশি পপুলার 3 essays on religion। যদিও যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে এই টাইপের কোয়েশ্চেনগুলো নিয়ে খুব একটা বেশি মাথা ঘামানোর দরকার নেই, কারণ এটা 2015-এর কোয়েশ্চেন, ঠিক আছে। এবার তোমরা একটু ওয়েট করে যাও, সিলেবাস ডেফিনেটলি 14ই সেপ্টেম্বর এক্সাম, মানে তোমার সিলেবাসও কিন্তু ডেফিনেটলি দিয়ে দেবে, এর মধ্যেই হয়তো দিয়ে দেবে, ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে তাড়াতাড়ি, তো এটা একটু দেখে নেবে, ওকে। তখন হয়তো এইগুলো থাকবে না, এগুলো অমিট করে দেবে, এরকম একটা দুটো কোয়েশ্চেন উল্টোপাল্টা দিয়ে দেয়, এটাই হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সামের একটা
বড় জায়গা, মানে আউট অফ সিলেবাসও দিয়ে দেয় অনেক সময়। যদিও এটা পুরোপুরি আউট অফ সিলেবাস আমি বলতে পারি না, কিন্তু এই কোয়েশ্চেনটা দেওয়াটা আমার মতে উচিত হয়। যাই হোক, চলো। লিসিডাস কমেমোরেটস দ্য ডেথ অফ, বলে ফেলো, সোজা প্রশ্ন। লিসিডাস কমেমোরেটস দ্য ডেথ অফ, বলো। ঠিক, এডওয়ার্ড কিং, একদম এডওয়ার্ড কিং। আচ্ছা, লিসিডাস কার লেখা? লিসিডাস কার লেখা? রিটেন বাই? লিসিডাস রিটেন বাই, বলে ফেলো। হ্যাঁ, খুব ইজি কোয়েশ্চেন, জন মিল্টন। আচ্ছা, এটা না একটু, এটা আমি অ্যাকচুয়ালি বোধহয় একটু ভুল বলেছিলাম। সেটা হচ্ছে তোমার এটা কিন্তু পোয়েমই হবে, অ্যান এসে অন ম্যান, এটা কিন্তু পোয়েম, ঠিক আছে? এটা কিন্তু এসে নয়, এটা কিন্তু পোয়েম। এটা কিন্তু পোয়েম, এটা একটু মাথায় রাখ। আমি কি এসে বলেছিলাম আমার মনে নেই এখন, এটা কিন্তু আমি হয়তো ভুল করে বলে ফেলেছি, বাট এটা হচ্ছে তোমার পোয়েম হবে। অ্যান এসে অন ম্যান কিন্তু নট অ্যান এসে, ইটস আ পোয়েম, ইটস আ লং পোয়েম রিটেন বাই আলেকজান্ডার পো। আমার এখন ঝট করে মনে পড়লো, আমি কি মানে হয়তো স্লিপ অফ টাং হয়ে বলে ফেলেছি। যাই হোক, এটা কিন্তু পোয়েম, লং পোয়েম। আচ্ছা, এটা হচ্ছে এডওয়ার্ড কিং, ঠিক আছে? আচ্ছা, এডওয়ার্ড কিং, আচ্ছা এডওয়ার্ড কিং হচ্ছে কার ডেথকে নিয়ে লেখা হয়েছে? এডওয়ার্ড কিং, হ্যাঁ হ্যাঁ, তো বললাম প্যাস্টোরাল এলিজি পোয়েম, পোয়েম পোয়েম, ডেফিনেটলি পোয়েম। মানে আমি না, মানে কথার ফ্লোতে তখন এসেগুলো নিয়ে বলছিলাম, তো আমি এটা কথার ফ্লোতে এসে বলে ফেলেছিলাম, আমার চট করে মনে পড়লো ওটা তো এসে না, ওটা তো পোয়েম, লং পোয়েম, ঠিক আছে? ডেফিনেটলি প্যাস্টোরাল এলিজি। আচ্ছা, এডওয়ার্ড কিং, এটা আচ্ছা এডওয়ার্ড কিং কে ছিল বলতে পারবে, জানো? মানে এডওয়ার্ড কিং কে ছিলেন জন মিল্টনের? কেন বলো তো রিয়া? এক্স্যাক্টলি, ফ্রেন্ড। কোথাকার ফ্রেন্ড? না, কেমব্রিজের ফ্রেন্ড, ঠিক আছে? when he was in Cambridge, Edward King was his friend. Milton's friend of Cambridge, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বলো, এই অপশন থেকে আরেকটা কোয়েশ্চেন হয়, আর্থার হেনরি হ্যালামের সঙ্গে কোন পপুলার পোয়েমটা জড়িয়ে রয়েছে এবং তার অথরের নাম কি? সরি, পোয়েটের নাম কি? বলো। একদম, টেনিসন। আর্থার হেনরি হ্যালাম হচ্ছে, আমরা আর্থার হেনরি হ্যালাম হচ্ছে টেনিসন, এবং পোয়েমটার নাম হচ্ছে, বলো পোয়েমটার নাম কি? একদম, ইন মেমোরিয়াম। ঠিক আছে, আমি জাস্ট একটু বলে দিলাম, মানে অতটা ক্লিয়ার করে লিখলাম না। ইন মেমোরিয়াম, টেনিসন। টেনিসনের বন্ধু ছিল হচ্ছে আর্থার হেনরি হ্যালাম। এইটা রিয়া না, আমি বলতে পারবো না, মানে অ্যাকচুয়ালি যদি আমাকে দেওয়া হয় ডেফিনেটলি করব। আর ব্যাপারটা হচ্ছে যে তোমার মানে আমাদের তো শুধু একটা ক্লাস থাকে না, আমাদের আরও ক্লাস থাকে। তো যখন যে মানে তুমি এটা ভেবো না যে পোস্টারে যার ছবি আছে সেই সবসময় ক্লাস নেবে, ব্যাপারটা এরকম নয়। আমিও নিতে পারি, অনেকে নিতে পারে। আমরা তো শুধু ধরো ধরো আমি এখানে তোমাদের এসএলএসটির ক্লাস নিচ্ছি, ঠিক আছে? আবার পরের বুধবার হয়তো আমি অন্য একটা তোমার ইংলিশের ক্লাস নেবো, অন্য কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করে। তো এই যে এই জিনিসগুলো চলতেই থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু চলতেই থাকে। তো যখন যে যেরকম অ্যাভেলেবেল হবে তখন সে সেরকম ক্লাস নেবে, ঠিক আছে? চলো নেক্সট। এটা বলে, এটা খুবই ইজি কোয়েশ্চেন, একেবারে সেই 15th সেঞ্চুরির প্রশ্ন। টটলস মিসেলানি কন্টেইন দ্য সংস অ্যান্ড সনেটস অফ, এটা সবাই পারবে। টটলস মিসেলানি কন্টেইন দ্য সংস অ্যান্ড সনেটস অফ,
বলে ফেলো, বলে ফেলো। একদম, এটা হচ্ছে ওয়াট অ্যান্ড সারে। আচ্ছা, টটলস মিসেলানি পাবলিকেশন ইয়ার খুব ইম্পর্টেন্ট। টটলস মিসেলানি পাবলিকেশন ইয়ার, ও আচ্ছা আচ্ছা, না, টটলস মিসেলানির পাবলিকেশন ইয়ার কত? টটলস মিসেলানির পাবলিকেশন ইয়ার হচ্ছে 1557। 1557 টটলস মিসেলানির পাবলিকেশন ইয়ার হচ্ছে 1557, ঠিক আছে। আচ্ছা, টটলস মিসেলানি যখন ফার্স্ট পাবলিশড হয়, কে, আচ্ছা কে পাবলিশ করছে, কে পাবলিশ করছে টটলস মিসেলানি বলো? দেখো, একটা কোয়েশ্চেন থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আমাদের পরপর পরপর চলে আসে। কে পাবলিশ করছে টটলস মিসেলানি? ঝটপট ঝটপট বলো, ঝটপট বলো। একদম, রিচার্ড টটল। পাবলিশড বাই রিচার্ড টটল, ঠিক আছে। আচ্ছা, ফুল নেমটা বলতে পারবে? টটলস মিসেলানি একটা বিরাট বড় একটা নাম ছিল, আমি আর লিখবো না, নামটা জাস্ট মুখে বলে দেবো, তোমরা আগে বলো, তারপর আমি শুনে মুখে বলে দিচ্ছি। অনেক বিরাট বড় একটা নেম আছে, কেউ বলতে পারবে? নেমটা হচ্ছে সংস অ্যান্ড সনেটস রিটেন বাই রাইট অনারেবল স্যার হেনরি হাওয়ার্ড, লেট আর্ল অফ সারে অ্যান্ড টমাস ওয়াট, ঠিক আছে। এটা নিশ্চয়ই তোমরা জানো, এটা আর লিখলাম না, তোমাদেরও লেখা জাস্ট একটু, হ্যাঁ, সংস অ্যান্ড সনেটস, এটা রিটেন বাই রাইট অনারেবল হেনরি হাওয়ার্ড, লেট আর্ল অফ সারে অ্যান্ড টমাস ওয়াট, ওকে। এটা হচ্ছে আমাদের টোটাল টটলস মিসেলানিটার পুরো টোটাল টাইটেল আর কি, বা ফার্স্ট যখন ওটা অ্যাপিয়ার করেছিল তখন এই নামটাতেই এসেছিল। নেক্সট বলো, দ্য অথর অফ আ ডিফেন্স অফ পোয়েজি, এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে। দ্য অথর অফ আ ডিফেন্স অফ পোয়েট্রি ইজ রিটেন বাই, আ ডিফেন্স অফ পোয়েট্রি রিটেন বাই, বলে ফেলো। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আগেরটার থেকে, এই যে টটলস মিসেলানি, এই টটলস মিসেলানি হচ্ছে, আমি ভুলে গেছিলাম, টটলস মিসেলানি হচ্ছে ফার্স্ট পাবলিশড, ঠিক আছে, ফার্স্ট পাবলিশড অ্যান্থোলজি অফ ইংলিশ পোয়েমস, এটা একটু মাথায় রাখবে, মানে ইংরেজি ভাষায় বা ইংরেজি সাহিত্যে প্রথম প্রকাশিত ইংরেজি কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে টটলস মিসেলানি। অ্যান্থোলজি মানে অনেকের কবিতা নিয়েই তৈরি হয়েছে, এটা একটু জাস্ট ইনফরমেশনটা মাথায় রাখবে। এটা হচ্ছে ফার্স্ট পাবলিশড ইংলিশ অ্যান্থোলজি অফ পোয়েমস। এটা বলো এবার। দ্য ডিফেন্স অফ আর ডিফেন্স অফ পোয়েট্রি রিটেন বাই, এই তো ভুল হচ্ছে, মানে এটা ভুল হওয়াটাই স্বাভাবিক অ্যাকচুয়ালি, হ্যাঁ এখানে ভুল হবে, আমি ভুলটা নিয়ে ডিসকাস করব ডেফিনেটলি। এটার আনসারটা বলে দিই, আনসারটা হচ্ছে পিবি শেলি, আনসারটা হচ্ছে পিবি শেলি। এবার সবাই একটু শুনবে, এদিকে সবাই একটু মন দিয়ে শুনবে, সবাই একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে। পিবি শেলি লিখেছেন যেটার নাম, সেটা হচ্ছে আর ডিফেন্স অফ পোয়েট্রি, ঠিক আছে। আচ্ছা, ইন দ্য ইয়ার, বলতে পারো, ইন দ্য ইয়ার, ইন দ্য ইয়ার 1840, আচ্ছা 1840, এটা মাথায় রাখবে। আচ্ছা, কিসের, মানে এই যে আমরা ডিফেন্স অফ পোয়েট্রিতে আমরা আর একজন রাইটার এবং তার টেক্সটের কথা পাই, যেটার এগেনস্টে বা যেটার একেবারে আনসার, মানে আনসার দেওয়ার মতন করে, বা ইন রিপ্লাই টু দ্যাট পার্টিকুলার তোমার পোয়েম বা পার্টিকুলার রাইটিং, তোমার পিবি শেলি রোট আ ডিফেন্স অফ পোয়েট্রি, ঠিক আছে। সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা সেটা হচ্ছে তোমার টমাস টমাস লাভ পিকক, টমাস লাভ পিককের 4 এজেস অফ পোয়েট্রি,
ঠিক আছে, 4 এজেস অফ পোয়েট্রি, এই যে এই লেখাটার রিয়াকশনে পিবি শেলি রোট আর ডিফেন্স অফ পোয়েট্রি। এইবার এটা তোমরা নিশ্চয়ই যারা পিবি শেলির আর ডিফেন্স অফ পোয়েট্রি পড়েছো তারা তোমরা জানো, ঠিক আছে, 4 এজেস অফ পোয়েট্রি একদম, এটা তোমরা, হ্যাঁ এটা এটা তোমরা যারা পিবি শেলির ডিফেন্স অফ পোয়েট্রি পড়েছো তারা এটা জানো ডেফিনেটলি, ঠিক আছে। হ্যাঁ ওটা আগে লিখেছিল, বাট মানে লিখেছিল এক্স্যাক্টলি 21-এ, বাট পস্থিউমাসলি পাবলিশড হয়েছে 1840-তে। তো পাবলিকেশন ইয়ার বললে আমরা কিন্তু 1840টাই দেবো, যদি রিটেন বলে তখন আমাদের 1821 দিতে হবে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে টমাস লাভ পিককের মানে টমাস লাভ পিককে যেটা 4 এজেস অফ পোয়েট্রি বলে যে এসেটা লিখেছিলেন সেটার এগেনস্টে লিখছে না ডিফেন্স অফ পোয়েট্রি। এবার তোমাদের যাদের অনেকের গোলাচ্ছে যে স্যার ফিলিপ সিডনিও তো এরকমই একটা নামে লিখেছে, কথাটা খুব একটা ভুল বলনি। ফিলিপ সিডনি যেটা লিখেছিলেন সেটার নাম হচ্ছে তোমার অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, ঠিক আছে, এবং এটারই আরেকটা নাম হচ্ছে আর ডিফেন্স অফ পোয়েজি, আর ডিফেন্স অফ পোয়েজি, ঠিক আছে, আর ডিফেন্স অফ পোয়েজি এটা হচ্ছে তোমার ফিলিপ সিডনির বইটার নাম, ঠিক আছে। পাবলিকেশন ইয়ার হচ্ছে মোটামুটি তোমার 1595, পাবলিকেশন ইয়ার হচ্ছে মোটামুটি তোমার 1595। একদম 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 1595-এ তোমার এটা বেরোচ্ছে। তো এবার এখানেও এই যে ফিলিপ সিডনির যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি অথবা ডিফেন্স অফ পোয়েজি, এখানেও তোমার কিন্তু তোমার এটাও আরেকটি এসের রিয়াকশন হিসেবে লেখা হয়েছিল, সেটা হচ্ছে কি স্টিফেন গসেনের এসেটা বলতে পারবে? স্কুল অফ অ্যাবিউজ। এই স্কুল অফ অ্যাবিউজ, এই যে এসেটার রিয়াকশনে তোমার যেটা লেখা হয়েছিল ফিলিপ সিডনি। এবার তোমাদের যেটা গোলাচ্ছে সেটা হচ্ছে নাম দুটো কিন্তু খুব কাছাকাছি, একটু খেয়াল রাখতে হবে। যদি বলে আর ডিফেন্স অফ পোয়েট্রি যদি থাকে তখন হবে কিন্তু শেলি, আর যদি থাকে ডিফেন্স অফ পোয়েজি, এখানে সম্ভবত আটা নেই, আমি একটু অ্যাড করে দিয়েছি ভুল করে, এখানে সম্ভবত আটা নেই, ডিফেন্স অফ পোয়েজি, ডিফেন্স অফ পোয়েজি যদি থাকে পোয়েজি তাহলে হয়ে যাবে কিন্তু ফিলিপ সিডনি, ঠিক আছে। এটা বোঝা গেছে কি কোথায় ভুলটা হচ্ছিল? এটা বোঝা গেছে কি কোথায় ভুলটা হচ্ছিল? না 1595-এ হচ্ছে অ্যাপোলজি ফর পোয়েট্রি, 1595-এ হচ্ছে অ্যাপোলজি ফর পোয়েট্রি, ঠিক আছে। তো ডিফেন্স অফ পোয়েজি বললে কিন্তু তোমার হয়ে যাবে হচ্ছে ফিলিপ সিডনি, আর যদি বলে আর ডিফেন্স অফ পোয়েট্রি তখন কিন্তু হবে তোমার হচ্ছে তোমার এই কোথায় গেল তোমার ওই কোথায় গেল পিবি শেলি, ঠিক আছে। আচ্ছা স্যামুয়েল টেলর কোলরিজের একটা নাম বলতে পারো? সেটা আমরা সবাই জানি, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এটা আর আলাদা করে লেখালাম না। বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার তোমার যেটা হচ্ছে পাবলিকেশন ইয়ারটা সেটা একটুখানি মাথায় রাখবে 1817, ঠিক আছে। বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার যে পাবলিকেশন ইয়ারটা সেটা হচ্ছে তোমার 1817। আচ্ছা আর্নল্ডের 1817। আচ্ছা ম্যাথু আর্নল্ডের একটা খুব পপুলার এসের নাম বলো। ম্যাথু আর্নল্ড ভিক্টোরিয়ান এসেইস্ট, তার একটা পপুলার এসের নাম বলো। ম্যাথু আর্নল্ডের একটা পপুলার এসের নাম বলো। কালচার অ্যান্ড অ্যানার্কি, এটা একটু কালারটা চেঞ্জ করি নাহলে বুঝতে অসুবিধা হবে, বুঝেছো? ম্যাথু আর্নল্ডের এসেটা হচ্ছে কালচার অ্যান্ড অ্যানার্কি। এবার এই কালচার অ্যান্ড অ্যানার্কি পাবলিকেশন ইয়ার কত? কালচার অ্যান্ড অ্যানার্কির পাবলিকেশন ইয়ার কত? পাবলিকেশন ইয়ার হচ্ছে তোমার কত? 1869। এটা কোথায় পাবলিশ হয়েছিল? এটা পাবলিশড হয়েছিল কিন্তু কর্নহিল ম্যাগাজিন। কালচার অ্যান্ড অ্যানার্কি ওয়াজ পাবলিশড ইন কর্নহিল ম্যাগাজিন ইন দ্য ইয়ার 1869। কর্নহিল ম্যাগাজিন। হ্যাঁ অনেক এসেই আছে ডেফিনেটলি, বাট কালচার অ্যান্ড অ্যানার্কি ওয়াজ মোস্ট ফেমাস, ঠিক আছে। কালচার অ্যান্ড অ্যানার্কি ওয়াজ দ্য মোস্ট ফেমাস অফ দেম।
একটু একটু টাইম লাগবে, ঠিক আছে। চল নেক্সট। আচ্ছা, ড্রাইডেন্স অল ফর লাভ ইজ আ রিওয়ার্কিং অফ শেক্সপিয়ার্স, এটা ফ্ল্যাট কোয়েশ্চেন, বলে ফেলো। ড্রাইডেন্স অল ফর লাভ ইজ এ রিওয়ার্কিং অফ শেক্সপিয়ার্স, শেক্সপিয়ারের কোন নাটকটার, মানে এটা বলতে পারো একটা অ্যাডাপ্টেশন, রিওয়ার্কিং, ঠিক আছে, বা ইমিটেশন বলতে পারো। ঝটপট বলো, ঝটপট বলো। একদম। এই কে বি বলছে? না, বি কেন? লাভস লেভার্স লস্ট নয়, এটা অ্যান্টনিয়ান ক্লিওপেট্রা, অ্যান্টনিয়ান ক্লিওপেট্রা, ঠিক আছে। অ্যান্টনিয়ান ক্লিওপেট্রার একটা ওই এন্ডিং ডেজগুলোকে নিয়ে, মানে যেখানে শেক্সপিয়ার শেষ করেছিলেন তারপর থেকে তিনি আবার ওটাকে, মানে শেক্সপিয়ারেরটা মতন নয়, ওটাকে কন্টিনিউ করেননি, তিনি তার মতন করে একটা অ্যাডাপ্টেশন করেছিলেন, ঠিক আছে। অ্যান্টনিয়ান ক্লিওপেট্রা, অ্যান্টনিয়ান ক্লিওপেট্রা। আচ্ছা, এখানে আমাকে একটা বলো যে এই অ্যান্টনিয়ান, মানে তোমার এই যে অল ফর লাভ, এই যে তোমার ড্রাইডেনের এই যে অল ফর লাভ, এই অল ফর লাভ এই নাটকটার তোমার একটা সাবটাইটেল রয়েছে, সেই সাবটাইটেলটার নাম কি? এটাও কিন্তু নেটে কিন্তু অনেক সময় এই টাইপের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। সাবটাইটেলটার নাম বলো, বলো। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড ওয়েল লস্ট, দ্য ওয়ার্ল্ড, অল ফর লাভ লাভস লেভার লস্ট নয়, অল ফর লাভ হচ্ছে জন ড্রাইডেনের সাবটাইটেলটা হচ্ছে এরকম, অল ফর লাভ অর দ্য ওয়ার্ল্ড ওয়েল লস্ট, ঠিক আছে। এবং এটা পাবলিশড হয়েছিল কত সালে না, 1677, ইন দ্য ইয়ার 1677, দ্য ওয়ার্ল্ড। দ্য ক্যারেক্টার অফ মিসেস গ্র্যাডগ্রিন্ড অ্যাপিয়ার্স ইন ডিকেন্স, এটা বলে ফেলো, খুব সোজা কোয়েশ্চেন। দ্য ক্যারেক্টার অফ মিস্টার গ্র্যাডগ্রিন্ড, মানে এই নভেলটার শুরুতেই, মানে চ্যাপ্টার 1-এই উই আর ইন্ট্রোডিউস টু দ্যাট পার্টিকুলার ক্যারেক্টার কল্ড টমাস গ্র্যাডগ্রিন্ড, ঠিক আছে। এবং তার একটা বিখ্যাত কোটেশন হচ্ছে, উই ওয়ান্ট ইনফরমেশন, মোর ইনফরমেশন। In other way, it's a popular criticism on our education system also. It can be used as this, because we are also cramming up a lots of information. We are also cramming up a lot of information every time and everywhere in our education system. চলো, Mr. Gradgrind appears in a hard times. দেখো না তোমরা কি এগুলো এত ডিটেলে মানে পড়ছো না, কিন্তু জাস্ট তোমরা ফ্যাক্টস ইনফরমেশন মনে রাখছো। একদম, হার্ড টাইমস। চলো নেক্সট। আমাদের the following poets do not belong to the Auden group, বলে ফেলো। Who among the following poets do not belong to the Auden group? Auden গ্রুপে কোন পোয়েটস নেই? সিসিল ডে লিভিস, ফিলিপ লার্কিন, লুই ম্যাকনিস, স্টিফেন স্পেন্ডার, বলে ফেলো। ওকে, বলে ফেলো কোনটা হবে। না 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 না, এটা অপশন এক, কে বলছে ডি? না, নো নো নো, ফিলিপ লার্কিন। আচ্ছা, অডেন গ্রুপটা কোনটা বলো তো? অডেন গ্রুপ হচ্ছে WH অডেন হচ্ছেন তার প্রমিনেন্ট মেম্বার, তার নামেই গ্রুপটা হয়েছিল। এটা একটা কিছুই না, এটা লিটারারি মুভমেন্ট মতন 1930s, ঠিক আছে, 1930s, এবং এদেরকে একসঙ্গে বলা হতো 30s পোয়েটস। 30s পোয়েটস, ঠিক আছে, এদেরকে একসঙ্গে বলা হতো 30s পোয়েটস। একদম, ফিলিপ লার্কিন। এবং এরা প্রত্যেকে, মানে ফিলিপ লার্কিন ছাড়া এই যে গ্রুপটা, সিসিল ডে লিভিস, লুই ম্যাকনিস, স্টিফেন স্পেন্ডার, তারপর ধরো WH অডেন, এরা প্রত্যেকেই কিন্তু দে ফল আন্ডার দ্য গ্রুপ কল্ড 30s পোয়েটস অর দ্য অডেন গ্রুপ।
নেক্সট বলো, থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যানট হোল্ড, দিস লাইন ইজ ফ্রম। এই যে কবি থিংস ফল অ্যাপার্ট, এই যে লাইনটা, দ্য থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যানট হোল্ড, দিস লাইন ইজ ফ্রম উইচ পোয়েম? টি.এস. এলিয়টস দ্য ওয়েস্টল্যান্ড, এলিয়টস লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক, ইয়েটসের সেলিং টু বাইজেন্টিয়াম, নাকি ইয়েটসের সেকেন্ড কামিং? একদম ঠিক বলছো প্রত্যেকেই, ঠিক বলছো প্রত্যেকেই, ডব্লিউ.বি. ইয়েটসের সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটসের সেকেন্ড কামিং, ঠিক আছে, সেকেন্ড কামিং, ঠিক বলছো একদম, দিস ইজ দ্য কারেক্ট আনসার। এবার এখান থেকে একটা ছোট্ট কোয়েশ্চেন আমি নিজের মতন করে দিতেই পারি, বলো তো which African author or which African novelist used this particular line, things fall apart, in his popular novel as a title? In which African novelist used this line, things fall apart, as a title of his particular novel? চিনওয়া অ্যাচিবি, একদম চিনওয়া অ্যাচিবির নভেল, এটা কিন্তু একটা ট্রিলজি। চিনওয়া অ্যাচিবি's থিংস ফল অ্যাপার্ট ইজ আ পার্ট অফ হিজ ট্রিলজি। দ্য ফার্স্ট পার্ট ইজ থিংস ফল অ্যাপার্ট, থিংস ফল অ্যাপার্ট, অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট কেউ বলতে পারবে সেকেন্ড পার্টটা কি? জেনে রাখো, নো লঙ্গার অ্যাট ইজ, and the third one is arrow of God. Things fall apart, followed by no longer at ease, and then followed by arrow of God. এটা হচ্ছে চিনওয়া অ্যাচিবি, এটা হচ্ছে কিন্তু চিনওয়া অ্যাচিবির ট্রিলজি। আমি জাস্ট এটা এখানে, এটা কোয়েশ্চেনের সাথে রিলেটেড নয়, বাট আমি যখন বললাম এটার সঙ্গে আর কি বলে দিলাম। একদম। নেক্সট, দ্য অথর অফ লর্ড অফ দ্য ফ্লাইজ, লর্ড অফ দ্য ফ্লাইজ কে লিখেছিলেন? and he also won the Nobel Prize after writing this novel. The novel was highly critically acclaimed. Option A, William Golding. Option A, William Golding. পড়েছো কেউ লর্ড অফ দ্য ফ্লাইজ? কেউ পড়েছো? মাস্টার্সে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু পড়ানো হয় লর্ড অফ দ্য ফ্লাইজ। চলো, away and mock the time with fairest show, false faced must hide what false hearth doth know. বলো, this quotation is taken from Macbeth, but who said this to whom? That is the ultimate motto of this question. Who said this to whom? বলো, ম্যাকবেথ টু লেডি ম্যাকবেথ। কোন সিন বলতে পারো? এই সিনটা ভীষণ ইম্পর্টেন্ট, এই সিনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। where Macbeth said to Lady Macbeth these above lines, Act 1 Scene 7, Act 1 Scene 7, ঠিক আছে? And this particular scene contains the very best examples of Macbeth's soliloquy. If it were done, it were done. When it were done, it were done so quickly. বলে যে তোমার সলিলকিটা শুরু হচ্ছে, সেই সলিলকিটা কিন্তু was in Act 1 Scene 7. And this particular line was just after that soliloquy, when Lady Macbeth entered into the scene and they both held a conversation. Then Macbeth told Lady Macbeth these particular lines, away and mock the time with fairest show, false face must hide what false hearth doth know. একদম এ হবে, ম্যাকবেথ টু লেডি ম্যাকবেথ। এই সিনটা একটু মনে রেখো, তোমরা যখন বাড়িতে পড়বে প্লেগুলো, ইম্পর্টেন্ট সিনসগুলো কিন্তু আমাদেরকে এমফাসিস করে পড়তে হবে, ঠিক আছে? নেক্সট, strangely visited people, all swollen and ulcerous, painful to the eye, the mere despair of surgery he curses. The disease here referred to, এই ডিজিজটাকে কি বলছে? এটাও কিন্তু ম্যাকবেথ থেকেই দেওয়া হয়েছে। তো ডিজিজটাকে কি, কোন ডিজিজ এটা, কোন ডিজিজের কথা বলা হচ্ছে? বলো, কোন ডিজিজের কথা বলা হচ্ছে?
কোন ডিজিজের কথা বলা হচ্ছে? ঠিক বলছো, কিংস এভিল, অপশন সি কিংস এভিল, সরি কিংস এভিল, কিংস এভিল। ঠিক আছে, কে বলছে বলতে পারবে এবং কোন সিনে? এটা এটা বলছে হচ্ছে ম্যালকম। এটা কিন্তু সেই মনে আছে যারা ম্যাকবেথ পড়েছো, ম্যালকম বলছে অ্যাক্ট 4, ম্যালকম বলছে অ্যাক্ট 4-এ। ঠিক আছে, ম্যালকম বলছে অ্যাক্ট 4-এ। চলো নেক্সট। In As You Like It, there is a comic debate about the relative merits of country and court life between. কান্ট্রি এবং কোর্ট লাইফ নিয়ে জানোই তোমরা অ্যাজ ইউ লাইক ইটে যে একটা কমিক ডিবেট রয়েছে, সেটা কার কার মধ্যে হয়েছিল, সেটা কার কার মধ্যে হয়েছিল বলে ফেলো। এই যে কমিক ডিবেটটা কার কার মধ্যে হয়েছিল বলে ফেলো। এই যে কমিক ডিবেটটা, সেই ডিবেটটা কার কার মধ্যে হয়েছিল? হচ্ছে না, বলো বলো বলো। করিন অ্যান্ড টাচস্টোন, অ্যাক্ট 3। অ্যাক্ট 3 সিনটা মোস্ট প্রবাবলি, আমিও ভুলে যাচ্ছি রে, সিনটা হচ্ছে 2, অ্যাক্ট 3 সিন 2, না ডি ডি, করিন অ্যান্ড টাচস্টোন, করিন অ্যান্ড টাচস্টোন। ঠিক আছে, এগুলো একটু হাটকে কোয়েশ্চেন। At the end of As You Like It, who among the following undergoes a religious conversation? এটা বলো, এটাও As You Like It থেকে। At the end of As You Like It, who among of the following undergoes a religious conversation? কে রিলিজিয়াস কনভারসেশনে গিয়েছিল? এবং সেখানে একটা জিনিস মাথায় রাখবে, এখানে এই যে রিলিজিয়াস কনভারসেশনটা যে মানে বলেছিল, সে একটা খুব মানে সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশন হয়েছিল তার। দাদাকে তো রাজ্য থেকে বারটার করে দিল। ঠিক আছে, he had driven out his elder brother from his kingdom and banished him. ঠিক আছে, এটা বলে ফেলো কি হবে? ঠিক, এটা ডিউক ফ্রেডরিক, মানে ডিউক সিনিয়রের যে ভাই ছিল। নেক্সট, how dull it is to pause to make an end to rust unburnished, not to shiny news. These lines in Ulysses have its source in. বলো। প্রথম কথা ইউলিসিস থেকে তো নেওয়া হচ্ছে, বাট এটার সোর্সটা কোথায় আছে? এটার সোর্সটা কোথায় আছে? এটার সোর্সটা হচ্ছে হোমার্স ওডিসি। কারণ আমরা জানি যে এই যে ইউলিসিস বা ওডিসাস, এই ক্যারেক্টারটা ফার্স্ট অ্যাপিয়ার করেছিল কোথায়? হোমারের ওডিসিতে। পরবর্তীকালে যদিও দান্তেস ইনফার্নোতেও আমরা ইউলিসিস বা ওডিসাসকে দেখতে পাই, কিন্তু এই যে যেটা লাইনটা বলছে আমাদের ইউলিসিস থেকে, হাউ ডাল ইট ইজ টু পজ, মানে খাপ খোলা তলোয়ার যদি কেউ ফেলে রাখে তাহলে সেখানে তো রাস্ট পড়বেই। ঠিক আছে, তাই জন্য জীবন একটাই, সেখানে কি করতে হবে? এবং ইউলিসিসের কবিতাটা তো আমরা সবাই পড়েছি, আমরা জানি যে he wanted to travel and he wanted to go beyond the ultimate of this earth. ঠিক আছে, and he wanted to travel beyond the last level of this earth. ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে আমাদের হোমারের ওডিসিতে আমরা দেখতে পাই। দান্তেস ইনফার্নোতে কিন্তু আমরা বলবো না, যদিও দান্তেস ইনফার্নোতে ইউলিসিস আসছে, এটা না, এটা অ্যাকচুয়ালি হোমারের ওডিসি আমরা করব। বিকজ দান্তে, দেখো দান্তের ইনফার্নোতে কিন্তু ভার্জিলের সঙ্গে যখন কথা বলছে আমাদের ইউলিসিস, তখন কিন্তু ও মানে ভার্জিল কিন্তু ওকে খুব একটা বেশি সাপোর্ট করছে না।
বরং ওকে মানে খুব মানে চ্যাস্টাইজ করছে, ঠিক আছে, এবং সেটাকে কন্ডেম করছে, ওই যে একটা মানে প্রচণ্ড রেকলেসনেস অফ হিজ হার্টের জন্য তাকে কিন্তু কন্ডেম করছে, ঠিক আছে। সেই কারণে আমরা দান্তেজ ইনফার্নোটা ইউজ করব না, আমরা এখানে আমরা আনসার করব হোমারের ওডিসি। এবার সব থেকে ভালো হতো যদি আমরা পিএসসির আনসার কিটা পেতাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা পাওয়া যায়নি। নেক্সট, ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন, বলে ফেলো। ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস, হ্যাঁ ওটাই আমি অ্যাকচুয়ালি বললাম যে হোমারের ওডিসি উই শুড রাইট এখানে হোমারের ওডিসি, বিকজ Dante's Inferno, Ulysses also appeared in Dante's Inferno, but there Ulysses was not much appreciated in Dante's Inferno. Okay, Ulysses was condemned by Virgil for the recklessness of his heart. That's why we should go for that option. As per my opinion, we should go for Homer's Odyssey, because Homer's Odyssey celebrates the recklessness of this Ulysses, of the character Ulysses, because we know that he stole a very কি বলবো মানে he stole a very sacred thing from the ওই মানে যেটা থেকে তোমাদের ওই চুরি করেছিল, আমার বলো এখন আমি ভুলে গেছি যে ওই যে জায়গাটা হোমারের ওডিসি, এবং সেখান থেকে দে এসকেপড, ঠিক আছে, অ্যান্ড ওয়ান্টেড টু ট্রাভেল বিয়ন্ড দ্য আর্থ অ্যান্ড হি ডাইড দেয়ার। তো সেই জায়গাটা থেকে দেখতে গেলে আমরা বলতে পারি যে হোমার্স ওডিসি সেলিব্রেটস দ্য এই যে মানে তোমার রেকলেসনেস অফ হিজ হার্ট ইউলিসিসের, সেটাকে সেলিব্রেট করছে হোমারের ওডিসি, তাই জন্য উই শুড গো ফর অপশন এ। ঠিক আছে, বোঝাতে পারলাম বেলের ক্লাব? কোয়েশ্চেনটা যদিও ঠিকই বলেছো, কোয়েশ্চেনটা এখানে বোথ আর কারেক্ট, বাট এখানে আমরা সেই লজিক থেকে দেখতে গেলে আমরা হোমার্স ওডিসিটাকেই আনসার রাখবো। ঠিক আছে, চল নেক্সট, এটা বলে ফেলো। ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন, ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস ফার্স্ট অ্যাপিয়ার কোথায় করেছিল? এটা হচ্ছে ড্রামাটিক লিরিক্সে। ড্রামাটিক লিরিক্সে ফার্স্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস অ্যাপিয়ার করেছিল, ঠিক আছে, একদম। নেক্সট, without thinking highly either of main or matrimony, marriage had always been her object. The word her here refers to Miss Bennet, Charlotte Lucas, Lydia Bennet, Caroline Bingley. এটা আমরা সবাই জানি। These lines are taken from the novel Pride and Prejudice, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে তোমার আনসারটা হয়ে যাবে শার্লট লুকাস, এখানে তোমার আনসারটা হয়ে যাবে শার্লট লুকাস, নো শার্লট লুকাস এখানে আনসার হবে। এবার কোথায় আছে এটা তোমরা একটু নভেলটা, যারা নভেলটা পড়ে নিও, নভেলটা পড়লে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। শার্লট লুকাসের সঙ্গে তোমার যেখানে ওই বিয়ের কথাটা চলছে সেখানে শার্লট লুকাসের সম্বন্ধে এখানে হারটা বলা হয়েছে, এখানে হার মিন্স শার্লট লুকাস। চলো নেক্সট, in Ode to the West Wind, Shelley compares the clouds with, Ode to the West Wind এ Shelley compare করছে ক্লাউডটাকে কিসের সঙ্গে? বলে ফেলো। No, option D, locks of some fierce Maynard, locks of some fierce Maynard, তা হচ্ছে no 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 D D, ক্লাউডস বলেছে এখানে, ক্লাউডসটা বলেছে, ঠিক আছে। কবিতাটা একবার ভালো করে পড়ো, বুঝতে পারবে। 38, which of the following flowers are not at the poet's feet in Ode to a Nightingale? কোন ফ্লাওয়ারটার এখানে which are not at the poet's feet মানে এখানে বলতে পারো যে মানে ওই যে মানে ওখানে কোনটা মেনশন নেই, কোন ফ্লাওয়ারটার কথাটা মেনশন নেই, বলে ফেলো কোন ফ্লাওয়ারের কথাটা মেনশন নেই। মাস্করোজ আছে, মাস্করোজ আছে, মাস্করোজ কিন্তু আছে, মাস্করোজ আছে, হোয়াইট হথর্ন আছে, ভায়োলেটস আছে, নেই হচ্ছে হোয়াইট অ্যানিমন, নেই হচ্ছে হোয়াইট অ্যানিমন। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার।
39. Milton in Paradise Lost Book 1 compares Satan to Leviathan. লেভিয়াথানের সাথে কেন মানে কিসের লেভিয়াথানকে কিসের জন্য কম্পেয়ার করছে? লেভিয়াথানকে, এটার আনসার হবে অপশন ডি, হিউজ সাইজ। লেভিয়াথান হিউজ সাইজ, হিউজ সাইজ। In Amitav Ghosh's The Shadow Lines, Tridib wanted to meet May Price. ঠিক আছে, বলে ফেলো কোথায় ত্রিদীপ মে প্রাইসের সঙ্গে কোথায় মিট করতে চেয়েছিল? এখানে কিন্তু যে অপশনসগুলো রয়েছে এবং দ্য আনসার উইল বি দ্যাট অপশন which was exactly in the text, which was exactly in the text. Exactly, option D, in a place without history. This is the correct answer. In a place without history. ঠিক আছে, in a place without history. Next. In T.S. Eliot's Preludes, the word you in the third stanza refers to. বলো। Drunken vagrant কি? No. সেই মনে আছে যে রাত্রিবেলা উঠে দেখছে, যদিও এখানে টিএস এলিয়ট সত্যি কথা বলতে ইউ এর যে মানে আইডেন্টিটিটাকে ক্লিয়ার করে বলেননি, কিন্তু সেক্ষেত্রে আমরা এখানে ধরবো মানে বলো তোমরা কি বলছো আনসার? না, এটা কিন্তু আমি রিচ অ্যারিস্টোক্রেটিক লেডি করব। নেক্সট, দ্য বুক উইচ মার্কো ডেডিকেটস টু রোজি ইন দ্য নভেল দ্য গাইড ইজ টাইটেলড অ্যাজ। বলে ফেলো। বলে ফেলো। এটা বলো। No. The cultural history of South India. The cultural history of South India. The cultural history of South India. ঠিক আছে, একদম। আচ্ছা, তো এবারে আমি একটা কথা বলি, আমরা একেবারে লাস্ট স্টেজে চলে এসেছি আর আমাদের একটাই কোয়েশ্চেন বাকি আছে এই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টারের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে সলভ করার জন্য। একটাই কোয়েশ্চেন বাকি আছে, এই কোয়েশ্চেনটা আমি করাবো না, এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেব। ঠিক আছে, আমি এখন দিচ্ছি না, এই কোয়েশ্চেনটা তোমরা বাড়িতে যাবে, কারণ এটা একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন। এটা হচ্ছে আমি বলতে পারি সেটা হচ্ছে রেটরি প্রসোডির প্রশ্ন। ঠিক আছে, তো এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা বাড়ির কাজটা করে তোমরা জাস্ট এটা কোয়েশ্চেনটা দেখবে, দেখে কি আনসার হবে এটা প্রত্যেকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, কোয়েশ্চেনটা হচ্ছে এইটা, কোয়েশ্চেনটা দেখে নেবে, কোয়েশ্চেনটা দেখে তোমরা এই কোয়েশ্চেনটা তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, কারণ এতগুলো আমি বলে দিলাম, এবার একটা তোমরা বলবে, তোমরা নিজেরা করে বলবে, আমি পরে আনসারটা বলে দেবো। ঠিক আছে, হোমওয়ার্কটা কোথায় তোমরা করবে? কমেন্ট সেকশনে লিখবে প্রত্যেকে, ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর। আচ্ছা, এইবারে যেটা আমি বলবো এটা পরে তোমরা করে দেখে নিও, একটু মানে রিওয়াইন্ড করে দেখে নিও। তো আরেকবার আমি একটু বলে দিই ক্লাসটা এন্ড করার আগে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের ইংলিশের সেকেন্ড ব্যাচে কিন্তু অ্যাডমিশন ইজ গোয়িং অন। তোমরা যদি চাও প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 এখানে যদি ডিসকাস করা হোক সেইটা, তাহলে কিন্তু এখানে তোমরা জয়েন করতে পারো। শুধু মানে ক্লাসই নয়, তোমরা এই দেখো এত কিছু ফিচার্সও তোমরা পেয়ে যাবে, ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস, ভিডিও ক্লাস, স্টাডি মেটেরিয়াল, ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং উইকলি মক টেস্ট থাকবে এবং তোমাদের জন্য আনলিমিটেড প্র্যাকটিস সেটও কিন্তু থাকবে। ঠিক আছে, তোমরা আনলিমিটেড প্র্যাকটিস সেট কিন্তু তোমরা পাবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর। এখানে তো আমি ওভারঅল ডিসকাশন করছি, সেখানে কিন্তু প্রত্যেকটা ইউনিট ধরে 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 স্পেসিফাইড টিচার পড়াবেন তোমাদেরকে এবং বুঝিয়ে 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 পড়াবেন প্রত্যেকটা জায়গা।
আর এই যে সমস্ত এক্সপার্টদের নাম দেওয়া রয়েছে এরাই তোমাদের ক্লাস নেবেন। আর তোমরা প্রত্যেকটা ক্লাসের সঙ্গে পেয়ে যাচ্ছ এরকম নোটস, ঠিক আছে? দেখো প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা করে নোটস, পোয়েট্রি, গ্রামার, ভোকাবুলারি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ঠিক আছে, ড্রামা, নভেল, এসে, এগুলো সমস্ত তোমরা কিন্তু এই নোটসগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এই ছিল আজকের মোটামুটি আমাদের ক্লাস। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ক্লাস, ঠিক আছে? আর এবার তোমরা একটু আমাকে জানাও কমেন্টে যে কেমন লাগলো তোমাদের এই ক্লাসটা, কেমন লাগলো এই যে ক্লাসটা আমরা করলাম, এই যে পিওয়াইকিউ অ্যানালিসিস আমরা করলাম। আগের দিন আমরা একটা ফার্স্ট হাফ করেছি, আজকে আমরা এটার সেকেন্ড হাফটা করলাম। তো তোমাদের জন্য কি কিছু ফ্রুটফুল হলো? মানে একদম ব্যাচে ক্লাস শুরু করার আগে, একদম ডিরেক্ট টেক্সটে জাম্প করার আগে, এই যে আমরা একটা অ্যানালিসিস করে নিলাম যে আমাদের 2015-এ কোন কোন এরিয়া থেকে কি কি জায়গা থেকে কোয়েশ্চেন্স এসেছিল, সেই জায়গাগুলো কি আমাদের একটু ক্লিয়ার হলো? কেমন লাগলো তোমাদের ওভারঅল ক্লাসটা একটু জানাও। শেষ করার আগে এটাই আমার লাস্ট কোয়েশ্চেন। আর একটা তো কোয়েশ্চেন তো তোমাদের হোমওয়ার্ক দিলাম, সেটা তোমরা একটু রিভাইন্ড করে দেখে কিন্তু আমাকে কমেন্টে আনসারটা জানাবে। বলে ফেলো। বেশ বেশ বেশ, ঠিক আছে, ওকে, চলো তাহলে এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা আমরা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের দিন আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে। ওকে, 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 থ্যাংক ইউ, স্যার এরকম আরও ক্লাস করাবেন পিএসসি ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি করাবো। আমি যদি তোমাদের টাইম পাই, টাইম পেলে আমি ডেফিনেটলি করাবো, কারণ আমাকে তো আরও ক্লাসগুলো করাতে হয়। আমি চেষ্টা করব তোমাদের জন্য পিএসসির, আমি যদি অনলাইনে তোমাদের জন্য নাও নিতে পারি, যদি নেই খুব ভালো কথা, যদি নাও নিতে পারি তাহলে কিন্তু তোমাদের জন্য ইউটিউবেও বেশ কিছু ফ্রি ক্লাসেস আমরা আনবো। তবে ইউটিউবে কিন্তু ডেফিনেটলি এটাও তোমাদের একটু জানতে হবে, ইউটিউবের ক্লাস কিন্তু অতটা ডিটেলড হয়তো হবে না যতটা ডিটেল তোমরা পেইড ব্যাচে পাবে, কারণ সেখানে টেক্সট ধরে ধরে অ্যানালিসিস হবে। আমি তোমাদের জন্য ইউটিউবে কিছু কোয়েশ্চেন আনসার অ্যানালিসিসের ক্লাস অ্যারেঞ্জ করতে পারি, সেটা পরে দেখব, ঠিক আছে? বাট এই হচ্ছে ব্যাপার। ওকে, চলো ভালো করে, হ্যাঁ ডেফিনেটলি করাবো। চলো টাটা, গুড বাই, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।